এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। মায়ের নতুন ফোন। গাট্টু চিংকি স্কুল থেকে ফিরে মায়ের মোবাইলে গেম খেলছিল, আর মা অনেকক্ষণ ধরে ওদের ফোন রাখার কথা বলছিল। গাট্টু চিংকি, এবার তো ফোন রেখে দে, কতক্ষণ ধরে ওটা নিয়ে খেলে যাচ্ছিস, তাও আবার গেম খেলছিস। এই বয়সে ফোনের ইউজটা দেখে শুনে করতে হয়, যাতে তোদের ভালো হয়। আর ফোনে গেম খেলার বদলে এমন কিছু নিয়ে খেল যাতে তোদের স্কিল ডেভেলপমেন্ট হয়। ওকে মা, এই নাও তোমার ফোন। কিন্তু মা, তোমার ফোন খুব খারাপ হয়ে গেছে, দেখো না কত হ্যাং করছে। হ্যাঁ মা, গাট্টু একদম ঠিক বলছে। তুমি একটা নতুন ফোন নিচ্ছ না কেন? হ্যাঁ চিংকি, আমি সেটাই ভাবছি, একটা নতুন ফোন নিয়ে নি। আচ্ছা চলো, সবাই নিজে নিজের হোমওয়ার্ক করে নাও, পরে দেখছি যে এটা কি করা যেতে পারে। আর মায়ের কথা শুনে গাট্টু চিংকি নিজের স্কুল ব্যাগ নিয়ে চলে আসে আর হোমওয়ার্ক করা শুরু করে দেয়। কিন্তু চিংকির তো হোমওয়ার্ক করতে খুব অসুবিধে হচ্ছিল, তাইও বারবার কখনো সোফায় তো কখনো ডিনার টেবিলে গিয়ে বসছিল। আরে চিংকি, কি হয়েছে? এভাবে এদিক ওদিক কেন ঘুরছিস? আরে দেখো না মা, আমার কোথাও বসে আরামই লাগছে না। এমন একটা চেয়ার দরকার যেখানে বসে আমি আরাম করে হোমওয়ার্ক করতে পারি। ও হ্যাঁ, চেয়ারে তো খুব আরামই পাবি তুই। তাহলে একটা কাজ করছিস না কেন, পন্টুনের ওয়েবসাইটে যা, ওখানে অনেক ধরনের উডেন খেলনা আছে, সেখানে হয়তো তোর উডেন চেয়ারও পেয়ে যেতে পারিস। আর মায়ের বলা কথা অনুযায়ী গাট্টু চিংকি মায়ের ফোনে পন্টুন কিডসের ওয়েবসাইট খোলে। আরে বাহ, এখানে তো কত ভালো ভালো উডেন টয়েস আছে না চিংকি। দেখো, এই উডেন ফিনিশ ম্যাগনেটিক গেম আর এই উডেন টয়েস গুলো কত ভালো। হ্যাঁ গাট্টু, কিন্তু আমার এই কালারফুল পিৎজা বোর্ডটা বেশি ভালো লাগছে। কি ইউনিক না ফ্র্যাকশন শেখার জন্য। আরে গাট্টু, এটা দেখ, এটা আমাদের উডেন চেয়ার, আর এটা তো ডিআইওয়াই চেয়ারও। ওয়াও, কত মজা আসবে এটা নিজে বানানোতে। হ্যাঁ গাট্টু চিংকি, এটা সত্যি দারুণ, আর তোরাও কিছু নতুন শিখবি। আচ্ছা দে, আমি অর্ডারটা করে দিই। তারপর মা মোবাইল নিয়ে পন্টুন কিডের ওয়েবসাইট থেকে সেই উডেন চেয়ার অর্ডার করে দেয়। আর পরের দিনই গাট্টু চিংকির চেয়ার ডেলিভার হয়ে যায়। গাট্টু চিংকি সেই চেয়ার দেখে খুব খুশি হয়, আর দুজনে বাবার সাথে মিলে সেই চেয়ার অ্যাসেম্বল করে, আর ওদের ডিআইওয়াই চেয়ারও তৈরি হয়ে যায়। গাট্টু শিগগিরই চেয়ারে বসে যায়। ওয়াও, কত ভালো আর কমফোর্টেবল চেয়ার এইটা। শোন না গাট্টু, এবার আমিও বসবো। মনে রাখবি কিন্তু যে এই চেয়ারটা শুধু খেলাধুলার জন্যই নয়, বরং একসাথে পড়াশোনার জন্যও। মা, এই চেয়ারে পড়াশোনা আর খেলাধুলা দুটোই দারুণ হবে। আমি তো এর ব্যাপারে আমার সব বন্ধুদের বলবো এবার। আরে শুধু চেয়ার কেন, পন্টুন ওয়েবসাইটে এত দারুণ দারুণ খেলনা আছে যে সবাইকে সেখান থেকে খেলনা নেওয়া উচিত। মা, তোমার ফোনটা দাও না, আমি ওটা দিয়ে আমার চেয়ারের একটা দারুণ ছবি তুলবো। আরে চিংকি, আমার ফোন তো সকাল থেকে খুব হ্যাং করছে, মনে হচ্ছে এবার সেটা গেল একবার। মা, তুমি নতুন ফোন নিয়ে নাও না, দেখো না বাবা মায়ের ফোন কতটা খারাপ হয়ে গেছে। চলো, মায়ের জন্য একটা ফোন নেওয়া হোক। নতুন ফোন নিতে যাওয়ার কথা শুনি গাট্টু চিংকি খুব খুশি হয়ে যায়। ওরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর সবাই মিলে মোবাইল শপে যায়। চলো, এখন সবাই মিশে মায়ের জন্য একটা ফোন চুজ করা হোক। শপকিপার মাকে অনেকগুলো মডেল দেখায়, কিন্তু মায়ের তো কোনোটাই পছন্দ হয় না। তখনই গাট্টুর নজর ওপরে র্যাকে রাখা একটা মোবাইলের ওপর যায়। ও মামা, দেখো না ওই ফোনটা নিয়ে নাও না, সেটা খুব ভালো। আমার মনে আছে ওই সেম ফোন বান্টির মায়ের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, এই মডেলটা আপনার জন্য খুবই ভালো হবে, খুব ইজি টু ইউজ আর খুব ভালো কোয়ালিটির, আপনার বাজেটেও হবে। মা বাবা সেই ফোনটা চালিয়ে দেখতে লাগে, আর মায়েরও সেই ফোন খুব পছন্দ হয়। চলো, তাহলে তো ফাইনাল রইলো, আমরা মায়ের জন্য এটাই নিচ্ছি। আচ্ছা, এর সাথে এখন একটা এর ভালো কভার নিয়ে নিতে হবে। আচ্ছা, তোরা এবার কভারটাও পছন্দ করে দে। মামা, তুমি সুপার হিরোর কভার নাও। না না মা, তুমি সেই ফ্লাওয়ারওয়ালা নাও না, তোমার তো ফ্লাওয়ার খুব পছন্দ না? হ্যাঁ গাট্টু, চিংকি ঠিক বলছে, আমি কিন্তু ফুল খুব ভালোবাসি। আচ্ছা, এবার আমরা ফুলের একটা কভার নিয়ে নিই, তো পরের বার একটা সুপার হিরোর কভার নিয়ে নেব। ওকে ওকে মা।
মা তারপর খুশি খুশি নতুন ফোন আর কভার নিয়ে সব থেকে বেরিয়ে আসে। মা, যখন তোমার নতুন ফোন এসে গেছে, এক কাজ করা হোক, এই দিয়ে একদম নতুন নতুন সেলফি নেওয়া হোক। মা তারপর গাট্টুকে নিজের ফোন দিয়ে দেয় আর গাট্টু সেই ফোন থেকে দারুণ সেলফি তোলে। মা, এইটা আমি তোমার ফোনের ওয়ালপেপার লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কেন না গাট্টু। তারপর গাট্টু সেই ফোনে নতুন ওয়ালপেপার সেট করে দেয়। এই নাও মা, তোমার নতুন ফোন ইউজ করার জন্য একদম রেডি। তারপর সবাই সেই ফোন নিয়ে খুশি খুশি নিজের ঘরে চলে যায়। গাট্টু চিংকি গেল মুভি দেখতে। স্কুলের লাঞ্চ ব্রেক ছিল আর সব বাচ্চারা মিলে গল্প করছিল। জানো বন্ধুরা, একটা খুব ভালো সায়েন্স ফিকশন মুভি এসেছে, লোকেরা খুব প্রশংসা করছে। ও হ্যাঁ, সেই নতুন মুভির ব্যাপারে তো আমিও খুব শুনেছি। আরে হ্যাঁ, আমারও খুব যেতে ইচ্ছে, চল না একসাথে যাই। কি বলছো চিঙ্কি? বাবা মা মানবে না, তুমি তো জানোই যে সেটা ফ্রি নয়। আরে হ্যাঁ গাট্টু, তুই ঠিক বলছিস। কি যে করি আমি। তখনই সায়েন্স টিচার ক্লাসে এসে পড়াতে লাগে। বাচ্চারা, চলো সবাই নিজের নিজের বই বের করো, চ্যাপ্টার 2 পড়বো আজকে। ওকে ম্যাম। আর সেই ক্লাস 1 ঘন্টা অবধি চলে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। বলো তোমাদের কেমন লাগলো? হ্যাঁ টিচার, খুব ভালো লাগলো। স্টুডেন্টস, এই চ্যাপ্টার আমাদের শেখায় যে ভবিষ্যতে সায়েন্স কতটা উন্নতি করবে। ও, এতে আমার মনে পড়লো, নতুন যে সায়েন্স ফিকশন মুভিটা বেরিয়েছে, তোমরা কি সেটা দেখেছো? না ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি সেই মুভি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো। এরকম মুভি আমাদের সবার দেখা উচিত। এরকম মুভিজ আমাদের অ্যাওয়ারনেস বাড়ায়। তারপর ক্লাস শেষ হয়ে যায় আর টিচার চলে যায়। আরে বন্ধুরা, দেখো না, এখন তো টিচারও বলছে যে আমাদের এই মুভিটা দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই নিজের পেরেন্টসের সঙ্গে কথা বলে দেখি। তো সব বাচ্চারা প্ল্যান করে যে তারা তাদের মা বাবাকে মুভি নিয়ে যেতে রাজি করাবে আর পরের দিন আবার স্কুলে দেখা করে। বলো বন্ধুরা, কেমন হলো? তোমরা কেউ পারমিশন পেলে কি? আমার মা তো মানা করে দিয়েছে রে। আমি তো আগেই বলেছিলাম মা বাবা রাজি হবে না। এই তো গাট্টুই জেদ করলো, কিন্তু রাজি হলো না। হ্যাঁ, আমার বাবার কাছেও টাইম নেই, উনি মানা করে দিয়েছেন। শুধু গুড্ডি এখনো পর্যন্ত চুপ ছিল আর সবাই ওর দিকে তাকায়। আরে গুড্ডি, তুই কিছু বলছিস না কেন? কি বললো কাকু কাকিমা? ও আসলে চিঙ্কি, আমার মাও। সবাই গুড্ডির উত্তর বুঝতে পেরে যায় আর উদাস হয়ে যায়। আরে তোরা তো উদাস হয়ে গেলি। আরে আমি বলতে চাই যে আমার মা মুভি নিয়ে যেতে রাজি হয়ে গেছে। ওহো, কি ব্যাপার গুড্ডি, এটা শুনে তো মজা এসে গেল। আরে গুড্ডি, তুই এতক্ষণ বলছিলি না কেন? বাহ, আমরা ফাইনালি ওই মুভিটা দেখতে যাব। ইপি, কত মজা আসবে, আমি তো খুব এক্সাইটেড। আর সব বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। পরের দিন বিকেল বেলায় স্কুলের পর সব বাচ্চারা গুড্ডির বাড়িতে মিট করে। চিঙ্কি, তাড়াতাড়ি করো, আমরা লেট হয়ে যাব। আরে আসছি রে বাবা, জুতোটা তো পরতে দে। দাঁড়া, 2 মিনিটে আসছি। সোনারা, তোরা কিন্তু গুড্ডির মাকে জ্বালাতন করবি না, ভালোভাবে থাকবি কিন্তু, আর মুভি খুব এনজয় করিস, ঠিক আছে? হ্যাঁ মা, পাক্কা প্রমিস। মা, আমি খেয়াল রাখবো যেন গাট্টু একদম বদমাশি না করে। ওকে চিঙ্কি, বাই বাই সোনারা। বাই বাই মা। তারপর গুড্ডির মা সব বাচ্চাদের নিয়ে মুভি দেখাতে যায়। আচ্ছা, তোরা কিন্তু এখানেই দাঁড়া, আমি এখন 3D ক্লাস আনছি। এই মুভি আমরা সবাই মিলে 3Dতে দেখব। ওয়াও! এই নে তোদের 3D গ্লাস, আর এটা পরে তোদের মুভি দেখতে দারুণ লাগবে। আর এটা পড়লে তোদের মনে হবে যে মুভির সব জিনিস একদম তোর চোখের সামনে হচ্ছে, রিয়েল ওয়ার্ল্ডে। তুমি কত ফানি দেখাচ্ছ। তুইও কোনো হিরো দেখতে লাগছিস না, তোকেও দেখে কার্টুনই লাগছে। আরে আমরা সবাই ফানি দেখাচ্ছি। এইটা তো খুবই কুল। আচ্ছা চল সবাই ভেতরে যাই, মুভি শুরু হলো বলে তো। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আমি কিন্তু স্টার্টিং মিস করতে চাই না। তারপর সবাই ভেতরে চলে যায়।
আর মুভি স্টার্ট হয়ে যায়। ও, এই সিনটা তো আমি অনেক ভাইরাল ভিডিওতে দেখেছি। এটা তো খুবই ভালো। শ্শ্, আমরা জানি বান্টি যে তুমি মুভি খুব এনজয় করছো, কিন্তু আস্তে কথা বলো। না বান্টি, কিচ্ছু বলবি না, একদম চুপচাপ মুভি দেখ। ও, ওকে ওকে ওকে। এইভাবে সবাই মুভি এনজয় করে। আর মুভি শেষ হতে সবাই হল থেকে বেরিয়ে আসে। ওয়াও, কি দারুণ মুভি, বেশ মজা লাগলো আমার। আর ওই 3D গ্লাসগুলো কি দারুণ ছিল, ওটাতে মুভি দেখতে আরো বেশি ভালো লাগলো। সব থেকে বেশি মজা তো বান্টির এসেছে, কি তাই না বান্টি? হ্যাঁ তাই তো, আমি তো মুভির মাঝখানে চুপ থাকতেই পারছিলাম না। সত্যি মুভিটা কিন্তু খুব ভালো, আর তোমাদের এরকম মুভি আরো দেখা উচিত। এতে তোমাদের নলেজ আর অ্যাওয়ারনেস দুটোই বাড়ে। হ্যাঁ আন্টি। আর থ্যাংক ইউ আন্টি আমাদের এই মুভি দেখানোর জন্য। থ্যাংক ইউ আন্টি। আরে আরে, মোস্ট ওয়েলকাম সোনারা। ও, ওই দেখো এই মুভির কত বড় পোস্টার লেগেছে এক্সিটে। চলো না সেখানে গিয়ে আমরা গ্রুপ ফটো তুলে আসি। হ্যাঁ, এটা তো বেশ দারুণ আইডিয়া, যাই না। সব বাচ্চারা দৌড়ে তখন সেই পোস্টারের কাছে যায়। আর গুড্ডির মা সবার একটা গ্রুপ ফটো ভালো দেখে তুলে দেয়। ওয়াও, কি দারুণ ছবি এলো। আন্টি, এই ছবিটা তাড়াতাড়ি আমার মাকে পাঠিয়ে দাও না, মা আমার খুব খুশি হবে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, কেন নয়, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তারপর বাড়ি যাওয়ার সময় গুড্ডির মা সব বাচ্চাকে আইসক্রিম খাওয়ায়। আর এভাবেই গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুদের মুভি ট্রিপ শেষ হয়। শীতের মজার খাবার। আজ গাট্টু চিঙ্কি খুব খুশি ছিল, কারণ দুজনে মায়ের সাথে দিদার বাড়ি ঘুরতে যাচ্ছিল। এসে যাও গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি কারে বসো, না হলে দেরি হয়ে যাবে। তোমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, মাকে বলো তাড়াতাড়ি ঘরটা দিতে। ওকে বাবা। আর সবাই মামা বাড়ির জন্য বেরিয়ে পড়ে। তো গাট্টু চিঙ্কি, তোমরা এক্সাইটেড তো? আরে বাবা, আমরা দুজনে খুব এক্সাইটেড। আমরা দেখো কতদিন পর দিদার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। কিন্তু বাবা, তুমিও গেলে খুব মজা আসতো। হ্যাঁ বাচ্চারা, সেটা তো ঠিক, কিন্তু কি করি, অফিসে যে আমি এখন ছুটি পাইনি। কিন্তু তুমি মা আর দিদার সঙ্গে খুব মজা করো, ঠিক আছে? ওকে বাবা। আর বাবা সবাইকে স্টেশনে ড্রপ করে চলে যায়। গাট্টু চিঙ্কি অনেক দিন পর ট্রেনে বসেছিল, তাই ওদের এক্সাইটমেন্ট দ্বিগুণ ছিল। সোনারা, শান্ত হয়ে বসবি, আমরা কয়েক ঘন্টার মধ্যে দিদার বাড়ি পৌঁছে যাব। মা, দিদা ফোনে বলেছিল সেখানে খুব ঠান্ডা পড়েছে। তুমি আমাদের গরম কাপড় রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, সব রেখে নিয়েছি। আর বিকেল বেলার মধ্যে গাট্টু চিঙ্কি দিদার বাড়ি পৌঁছে যায়। আর ওদের মামা ওদের স্টেশনে নিতে চলে আসে। নমস্কার মামা। প্রণাম বাচ্চারা, কেমন আছো? আর কেমন আছো আমার প্রিয় বোন? আমরা খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আর মা কেমন আছে? আমিও ভালো। মা তোমাদের ঘরে অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আর গাট্টু চিঙ্কি মামার সাথে মামা বাড়ি গিয়ে পৌঁছায়। এসে গেছে আমার সোনারা। দিদা। গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে দিদাকে জড়িয়ে ধরে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো কতদিন পর এলি তোরা দুজন, আর কত বড় হয়ে গেছিস। দিদা দিদা, আমার না খুব খিদে পেয়েছে, কি বানিয়েছো আমার জন্য তুমি? আরে চিঙ্কি, আমি তোর জন্য অনেক অনেক খাবার বানিয়েছি, কিন্তু তার আগে আমি তোদের খাওয়াবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া, ইয়ে! আয় 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 ভেতরে আয়, তোদেরকে আমি বেড়ে দিই খাবার। মা, আমার না এখানে ঠান্ডা লাগছে, আমার সোয়েটারটা দাও না। হ্যাঁ মা, আমারও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এখানকার ওয়েদার খুব ঠান্ডা হয়। এই নে সবার জন্য গরম গরম গাজরের হালুয়া। গাজরের হালুয়ার মিষ্টি মিষ্টি গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যায়। ওয়াও, এটা তো দেখে আমার মুখে জল আসছে। দাও দাও না দিদা। এই নে গাট্টু, নে। আর সবাই টেস্টি টেস্টি গাজরের হালুয়া এনজয় করে। ওয়াও, এটা কি টেস্টি খেতে দিদা।
আমি তো 2টো বাটি খাবো দিদা। যত ইচ্ছে তোরা তত খা, কত বছর পর এলি, তাই যা যা ইচ্ছে সব খাবি তোরা। আর সেই সব খাবার আমি তোকে বানিয়ে খাওয়াবো। ও বাও, আর কি ডিশেস বানাবে তুমি দিদা? আরে সোনারা, এখানে শীতকালে বেশ দারুণ দারুণ খাবার তৈরি হয়। যেমন হলো মূলোর পরোটা আর টমেটোর চাটনি, সর্ষের শাক আর বাজরার রুটি আর ডালের কচুরিও। ব্যাস ব্যাস দিদা, আর বলো না, না হলে তোমাকে এইসব এক্ষুনি বানাতে হবে। চিন্তা করিস না গাট্টু, আমি দিদার সাথে মিশে সব খাবার তোর জন্য তৈরি করব। তোরা দুজন শুধু খুব এনজয় করে ভ্যাকেশনটা এই উইন্টার স্পেশাল খাবারের সাথে। গাট্টু চিংকি মায়ের কথা শুনে খুব এক্সাইটেড হয়ে যায় আর খাবার দাবার খেয়ে রাত্রে শুয়ে পড়ে। আমি তো আজকে দিদার সঙ্গে শোবো। হ্যাঁ হ্যাঁ, আমিও। দিদা, তুমি আমাকে গল্প শোনাবে তো? হ্যাঁ হ্যাঁ সোনারা, কেন নয়। আর গাট্টু চিংকি দিদার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায়। সকাল সকাল গাট্টুর চোখ খুলে আর দারুণ গন্ধ পায়ও। উঠে যাও চিংকি, কত ভালো সুগন্ধ আসছে দেখো। মনে হয় জলখাবারে আজকে খুব ভালো জিনিস তৈরি হয়েছে। আরে ঘুমোতে দে না গাট্টু। ঠিক আছে চিংকি, তুমি ঘুমো, আমি চললাম টেস্টি টেস্টি খাবার খেতে। খাবারের কথা শুনে চিংকিও ঘুম থেকে উঠে যায় আর দুজনে দৌড়ে কিচেনে যায়। মা আর দিদা মিলে খাবার বানাচ্ছে। বাহ, কি দারুণ গন্ধ! কি বানাচ্ছ দিদা? মূলোর পরোটা আর টমেটোর চাটনি। আরে বাহ, এটা তো খুব টেস্টি। তাহলে শিগগিরই যা ব্রাশ করে আয় আর ফ্রেশ ফ্রেশ খাবার এনজয় কর। দুজনে দৌড়ে যায় আর ব্রাশ করতে লাগে। এসে যা তোরা, খাবার রেডি হয়ে গেছে। ওয়াও দিদা, কি দারুণ পরোটা। সত্যি দারুণ খেতে। আর এই পরোটার সাথে টমেটো চাটনি আরো মজার। ভালো করে খা আর পেটের সাথে সাথে মন ভরেও খা। তখনই সেখানে গাট্টু চিংকির মামা চলে আসে। ওহো, জল খাবার। শুধু জল খাবার নয়, বরং খুব সুস্বাদু জল খাবার খাওয়া হচ্ছে। এসো না, তুমিও এসো। না না না, আমি খেয়ে নিয়েছি, তোমরা খাও। আর দেখো, আমি তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। গাট্টু চিংকি লাফিয়ে লাফিয়ে মামার ব্যাগ দেখতে লাগে। ও তাই, কি কি বলো না। এই নাও সর ভাজা। সর ভাজা? এইটা আবার কি? আরে গাট্টু চিংকি, এটা এখানকার খুব ফেমাস ডিশ আর শুধু শীতকালে পাওয়া যায়। হ্যাঁ, এই নাও, ট্রাই করে দেখো। আরে বাহ, দারুণ খেতে তো। এটা তো মুখে রাখাতে মেল্ট হয়ে গেল। কত মিষ্টি। দেখলে ভালো লাগলো তো? হ্যাঁ মামা, খুব ভালো লাগলো। এভাবে গাট্টু চিংকি টেস্টি টেস্টি খাবার এনজয় করার পর অনেকক্ষণ মামার সাথে গল্প করে আর ওনার সাথে খেলেও। আচ্ছা সোনারা, আয় এবার, লাঞ্চের টাইম হয়ে গেছে। ওয়াও, আমি তো খুব এক্সাইটেড জানার জন্য যে লাঞ্চে কি খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু, আমিও। সোনারা, তোদের জন্য বাজরার রুটি আর সর্ষের শাক বানিয়েছি আমি। গাট্টু চিংকি সেই খাবার টেস্ট করে আর ওদের এই খাবারও দারুণ লাগে। খুব ভালো দিদা। জানো বাচ্চারা, এই খাবার শুধু টেস্টে নয়, বরং হেলথের জন্য খুব ভালো। আচ্ছা, সেটা কিভাবে মামা? বাচ্চারা, এই সর্ষের শাকে ভিটামিন সি আছে, যেটা আমাদেরকে সর্দি, কাশি কিংবা ভাইরাল ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখে, যেটা আমাদের ইমিউনিটি স্ট্রং করে। আর বাজরার রুটিতে অনেক অনেক প্রোটিন থাকে বাবা। ওয়াও, এই খাবারের কি পুষ্টি তো! আর তার সঙ্গে টেস্টি কত, তাই না? হ্যাঁ গাট্টু। বাহ, এটা তো খুব ভালো ভ্যাকেশন। হ্যাঁ সত্যি, এত দারুণ দারুণ মজার শীতের খাবার খেয়ে আমাদের ভ্যাকেশন তো একদম দারুণ দারুণ হলো। আর এভাবেই গাট্টু চিংকি ওদের বাকি ছুটিও মজা করে কাটায়। ওপেন বাস রাইড।
বেশ সকাল সকাল ছিল, আর গাট্টু চিংকি মার ডাকার আগেই উঠে পড়েছিল আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসে। আরে গট্টু চিঙ্কি, তোমরা তো আজকে পুরো টাইমলি রেডি হয়ে গেছো, কি ব্যাপার হয়েছে? হ্যাঁ বাবা, আজ আমাদের স্কুল আমাদের ক্লাসকে ওপেন বাস রাইডে নিয়ে যাচ্ছে। আমরা তো খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আজকে খুব মজা হবে। তুমি জানো সেই বাসের উপরের ভাগটা পুরো ওপেন থাকে, আমি শুনেছি আমার বন্ধুদের থেকে। হ্যাঁ গট্টু, আর কি, ওপেন বাসের তো তাই মানে হয়। হ্যাঁ বাবা, তুমি না আমাদের তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দাও, আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোরা আগে নিজের ব্রেকফাস্টটা তো কমপ্লিট করে নে, আর আমি তোদের দুজনের টিফিনের জন্য তোদের ফেভারিট চকলেট চিপস কুকি প্যাক করে দিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ। তুমি গুড্ডির জন্যও রেখেছো তো? হ্যাঁ মা, আর বান্টির জন্যে? আরে হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তো শেষ কর, স্কুলে যেতে হবে তো, আর বাবা স্কুলে পৌঁছে দেবে, না হলে লেট হয়ে যাবি। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বাবা দুজনকেই স্কুলের গেটে ছেড়ে আসে, আর স্কুল গেটে গাট্টু চিংকের টিচার আর ফ্রেন্ডসরা দাঁড়িয়েছিল। সবাই একসাথে বাসের ওয়েট করছে। তারপর গাট্টু চিংকি তাড়াতাড়ি বাবাকে বাই করে আর তাড়াতাড়ি গুড্ডি আর বান্টির পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। চিংকি, তোদের আজকে এত লেট হলো কেন? যদি বাস চলে যেত? আরে গুড্ডি, কালকে তো এক্সাইটমেন্টে আমার ঘুমিয়ে আসছিল না। সকালেও তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু মা আমাদের ফেভারিট চকলেট চিপস কুকি বানাচ্ছিল, ওতেই লেট হয়ে গেল। আরে বাহ কুকিজ, তুমি জানো আমার মা তোমাদের জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। আর আমার মা অনেক অনেক ফল পাঠিয়েছে। আর তখনই সেখানে বাস চলে আসে। বাস থেকে ড্রাইভার কাকু নেমে আসে আর সবাইকে হ্যালো বলে ইনস্ট্রাকশন দিতে লাগে। বাচ্চারা, বাসে বসার পরে যখন বাস চলতে শুরু করবে তখন কেউ দাঁড়াবে না কিংবা হাতও বাইরে বের করবে না। আর আপনারা তখনই লাঞ্চ করবেন যখন লাঞ্চ টাইমে আমরা দাঁড়াবো কোথাও। কোনো বাচ্চা মাঝখানে টিফিন খুলবে না, আর হ্যাঁ, না কোনো রকমের বদমাশি করবে। ওকে? ওকে আঙ্কেল। সব বাচ্চারা বাসে বসে পড়ে আর ওদের ট্রিপ শুরু হয়ে যায়। বাচ্চারা, আজকের এই ওপেন বাস রাইডে আমি তোমাদের গাইড, আর আমি বলতে বলতে যাব যে আজকে আমরা কোন কোন জায়গা দিয়ে ঘুরছি আর বাস কোন রুট ফলো করে এগিয়ে যাচ্ছে। আমার সব কথা তোমরা মন দিয়ে শুনো, তবেই কিন্তু এই ট্রিপটার আসল মজা পাবে। ওকে বাচ্চারা? ইয়েস ম্যাম। বাচ্চারা, আজকে আমরা প্রথম দেখব হাজি আলী দরগা। বাচ্চারা, এই হাজি আলী দরগা হলো আলী সাহাব বুখারীর টম্ব। উনি উজবেকিস্তানের একজন সুফি সেন্ট ছিলেন। তোমরা কি জানো যে এই দরগাতে অনেক ফিল্মের শুটিংও হয়েছে, আর এই দরগা 1431 সালে বানানো হয়েছিল। তার মানে এই দরগা 592 সাল আগে বানানো হয়েছিল। এই 500 বছর পুরনো? হ্যাঁ বাচ্চারা, বাস তারপর এগিয়ে যায়। এবার আমরা এগিয়ে যাচ্ছি এরকম চপাটির দিকে। তাহলে কে বলবে আমাদের এই চপাটির ব্যাপারে? মোটামুটি তোমরা সবাই যাও, তাই না? ম্যাম, ম্যাম প্লিজ এই চান্সটা গাট্টুকে দিন না, ও এই জায়গাটার প্রশংসা সব থেকে ভালো করবে। আচ্ছা, তাহলে গাট্টু তুই বল, আমরা সবাই শুনবো। ম্যাম, এইখানের ফুচকা পুরো মুম্বাইতে সব থেকে বেস্ট। পাভাজি আর কালাখাট্টা তো তার থেকেও বেশি টেস্টি। আর হ্যাঁ, এইখানে গণেশ বিসর্জন খুব বড় করে করা হয়। খুব ভালো গাট্টু, দারুণ ডেসক্রিপশন দিলি তুই। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এই জায়গাটাকে খুব ভালো করে জানো, তাই না? বলি সি ফেস। হ্যাঁ ম্যাম, আমি নিজের বাবা মার সঙ্গে অনেকবার এখানে ঘুরতে এসেছি। আমিও। হ্যাঁ স্টুডেন্টস, এই জায়গাটা মুম্বাইয়ের সব থেকে সুন্দর জায়গা, আর ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট রয়েছে। আর অনেক সেলিব্রিটিসদের ঘরও এখানেই রয়েছে, কারণ এই লোকেশনটা খুব সুন্দর। কত মজা আসছে না চিঙ্কি, এই ভিউটা কত ভালো, আর আবহাওয়াও কত ভালো। হ্যাঁ রে গাট্টু, এরকম তো আমরা আগেও কত ঘুরতে বেরিয়েছি, কিন্তু ওপেন বাস রাইডের মজাটা তো একটু আলাদাই। স্টুডেন্টস, এবার আমরা সিদ্ধিবিনায়ক টেম্পলের সামনে আছি। সবাই নমস্কার করে নাও। তোমরা নিশ্চয়ই জানো যে এই মন্দির মুম্বাইয়ের সব থেকে ফেমাস মন্দির, আর দেশ বিদেশ থেকে হাজারো লোক আসে এখানে দর্শন করতে।
হ্যাঁ, আমার বাবা বলে যে এখানে টিউসডেতে প্রচুর ভিড় হয়। একদম ঠিক হরি। স্টুডেন্টস, এটা আমাদের হাইকোর্ট। তোমরা কি জানো যে এখানে কি হয়? ইয়েস ম্যাম, কোর্ট আমাদের জাস্টিস দেয়। ইয়েস হ্যারি, কারেক্ট। স্টুডেন্টস, হাই কোর্ট অফ বম্বে ইন্ডিয়ার ওল্ডেস্ট হাই কোর্টসের মধ্যে একটা। এটা ব্রিটিশের টাইমে বানানো হয়েছিল, বুঝলে? ইয়েস ম্যাম। স্টুডেন্টস, এবার আমরা এসে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। সব বাচ্চারা এক্সাইটেড হয়ে সিটে বসে দেখতে লাগে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই নিজের জিকে ক্লাসের বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ব্যাপারে নিশ্চয়ই পড়েছো, তাই না? পড়েছো তো? ইয়েস ma'am. ম্যাম। তাহলে বলো যে গেটওয়ে অফ ইন্ডিয়া কবে বানানো হয়েছিল আর এটাকে কেন বানানো হয়েছিল? চিঙ্কি, তুমি বলো। টিচার, এটা 1911-এ বানানো। ভেরি গুড। গুড্ডি, এবার তুমি বলো যে এটা কেন বানানো হয়েছিল। টিচার, যখন ইংল্যান্ড এম্পায়ার জর্জ ভি ভারতে এসেছিল তখন ওনাকে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল। ভেরি গুড গুড্ডি। তো স্টুডেন্টস, এর সাথেই আমাদের আজকের সফর শেষ হচ্ছে আর এবার আমরা আমাদের স্কুলে ফেরত যাব। ততক্ষণ তোমরা সবাই আমাকে এক এক করে জানাবে যে আজকের রাইডে তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল। ম্যাম, আমার সব থেকে ভালো ওয়ার্লি সি প্লেস লাগলো, তার ভিউ কত ভালো ছিল। হ্যাঁ ম্যাম, আমারও। ম্যাম, আমার ফেভারিট জায়গা তো চৌপাটি ছিল, জায়গা দেখেই খেতে ইচ্ছা করে গেল। তাহলে চিঙ্কি আর হরি, তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল? ম্যাম, আমি তো এইসব লোকেশনে অনেক আগেই ঘুরে নিয়েছি, তাই আমার ফেভারিট পার্ট ছিল এই ওপেন বাসে যাত্রা করা, কারণ এমন মজা তো আগে আসেনি। ও গুড গুড। আমি খুব খুশি যে তোমরা সবাই এই ওপেন বাস রাইড এনজয় করেছো। আর এর সাথে বাচ্চাদের ওপেন বাস রাইড শেষ হয়ে আসে আর সবার প্যারেন্টস ওদের পিক করতে আসে। গাট্টু আর চিঙ্কি তার বাবাকে পুরো ট্রিপের ব্যাপারে বলতে বলতে বাড়ি যায়। আইএনএস বিক্রান্ত। গাট্টু আর চিঙ্কি গার্ডেনে খেলছিল। তখনই বাবা অফিস থেকে ফেরে। দুজনে বাবার দিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। বাবা, একটা রাইড করিয়ে আনো না স্কুটারে। হ্যাঁ বাবা, আমাকেও। এখন না বাবা, কাল সানডে না, কাল সকালে তাড়াতাড়ি রেডি হয়েও, আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় ঘুরতে যাব। কোথায় বাবা? সেইটা এখন বলবো না, সেইটা সারপ্রাইজ। পরের দিন গাট্টু, চিঙ্কি আর ওদের বাবা মা তৈরি হয়ে যায়। এখন বলো না আমরা কোথায় যাচ্ছি। একটু দাঁড়িয়ে যাও বাবা, নিজেই দেখে নিও। কিছুক্ষণের মধ্যে সবাই গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছে যায়। ওয়াও, এইটাকে কি বলে বাবা? এটা কোন জায়গা? বাবা, একে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। এটা কিং জর্জ 5 আর কুইন মেরি স্মারক হিসেবে বানানো। সেই সময় মুম্বাইকে বম্বে বলা হতো। তোমরা এখানে মায়ের সঙ্গে একটুখানি ঘুরে বেড়াও, আমি আগে যাওয়ার জন্য টিকিট নিয়ে আসি। দুজনে এনজয় করতে শুরু করে। মাম্মি ওদের ফটো তোলে। তখনই গাট্টুর নজর পেছনের বোটে যায়। চিঙ্কি, ওই দেখো বোট। ওয়াও, কত বড় বোট! এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। এটাকে বোট না, ফেরি বলে বাবা। আমরা কি এতে বসবো? হ্যাঁ, দাঁড়াও, বাবা টিকিট আনতে গেছে, তারপর আমরা ফেরিতে বসবো। কিছুক্ষণ পর বাবা ফেরির টিকিট নিয়ে আসে আর সবাই এক এক করে ফেরিতে বসে পড়ে। ওয়াও, চারিদিকে শুধু জল আর জল। ওই দেখো চিঙ্কি, ফিশ জলে ঝাঁপ মারলো। দুজনে ফিশ দেখে জোরে হাততালি দিয়ে খুব আনন্দ করে। কত বড় এই বোটটা! আরে, আমরা তো এখন আরো বড় বোট দেখতে যাচ্ছি, এর থেকে 10 গুণ বড়। পরের সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকো। ওয়াও, ওয়ান মোর সারপ্রাইজ। কিছুক্ষণের মধ্যে সবাই সমুদ্রের মাঝখানে একটা মিউজিয়ামে পৌঁছে যায়। এইটা কোন জায়গা বাবা? বাবা, এইটা আইএনএস বিক্রান্তের মিউজিয়াম। আইএনএস বিক্রান্ত, ওটা কি বাবা? এইটা ভারতীয় নেভির একটা মুখ্য জাহাজ। একে 1945-এ বানানো হয়েছিল। তখন একে HMS হারকিউলিস হিসাবে বলা হতো। পরে ইন্ডিয়ান নেভিকে বিক্রি করে দেওয়া হলো। নেভিতের কি নাম ছিল বাবা? নেভির জাহাজ আমাদের কোস্টাল লাইনকে রক্ষা করে বাবা। এর উপরে আমাদের নেভির সব সৈন্যরা থাকে, যারা আমাদের বাইরের প্রবলেমের থেকে রক্ষা করে। এর বিষয়ে ডিটেলে এইখানে লোকেরা বলবে।
কিছুক্ষণ পরে সবাই লাইনে দাঁড়িয়ে পড়ে। চিঙ্কি, দুষ্টুমি করো না, চুপচাপ লাইনে দাঁড়াও। সবার টিকিট চেক হয়ে যায়। তারপর সবাই ভেতরে ঢুকে পড়ে। তখনই একটা লোক এসে পরিচয় দেয়। হ্যালো, আমি আশা করি এতদূর আপনাদের যাত্রা খুবই ভালো হয়েছে। আমি হলাম আপনাদের গাইড, যে বিক্রান্তের আপনাদের ট্যুর করাবে আর এদের ইতিহাসের ব্যাপারেও আপনাদেরকে বলবো। আপনারা আজকে একটা সুন্দর জাহাজকে সাক্ষী হতে চলেছেন। শুধু এই জিনিসটা মনে রাখবেন, এইখানের কোনো জিনিসকে আপনারা ছোবেন না, আর সেই জায়গাগুলোতে ক্যামেরা বন্ধ রাখবেন যেইখানে নিষেধ করা হচ্ছে, না হলে আপনাদের ক্যামেরা নিয়ে নেওয়া হবে। আপনাদের দিন শুভ হোক। এইটা শুনে গাট্টু বাবাকে জব্দ করার মানে জিজ্ঞেস করে। আরে নিয়ে নেওয়া হবে মানে ওরা নিয়ে রেখে নেবে। কখনো আর দেবে না? তার জন্যে পেনাল্টি দিতে হয়, আর ডেটাও মুছে দেয় ওরা। এরম কেন বাবা? বাবা, এটা আমাদের দেশের সুরক্ষার সঙ্গে জড়িত আছে। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়া কিংবা কোনো জায়গাতে শেয়ার না করতে পারি, তাই এরা ইনস্ট্রাকশন দেয়। ঠিক আছে বাবা। গাইড সবাইকে আগে নিয়ে যায়, অন্য লোকেরাও ওদের পেছনে যায়। আমি আপনাদের সকলকে আগে আইএনএস বিক্রান্তের ইতিহাসের ব্যাপারে বলে দিই। এর নির্মাণ ব্রিটেন করেছিল। এ 1961 থেকে 1997 অবধি চলেছে। তারপরে একে একটা মিউজিয়াম বানানো হলো, যাতে সবাই এটা দেখতে পারুক আর এর বিষয়ে সকলেই জানতে পারুক। তো এ কি এখন আর একদম কাজ করে না কাকু? এইটা তো আর চলে না, কিন্তু আরেকটা বিক্রান্ত নামের জাহাজ আছে, যেটা পুরোপুরি ভারতে তৈরি করা হয়েছে। ওটাকেও কি আমরা এখানে দেখতে পারবো? না মা, সেইটা এখন দেশকে সুরক্ষার কাজে আছে, সেইটা আমরা দেখতে পারবো না। ওতে ভারতীয় নেভি সব সৈন্যরা আছে, আর পুরো কোস্টাল এরিয়াকে ওরা দেখে। আপনারা ঘুরে এই এরিয়াটা দেখে নিন, আর 15 মিনিট পরে এইখানেই ফিরে আসবেন। ভারতের কোস্টাল লাইন এত বড় কি যে এত বড় বড় জাহাজ তার জন্য রাখতে হয় বাবা? হ্যাঁ বাবা, ভারতের 7000 কিলোমিটার সমুদ্র সঙ্গেই জড়িত আছে। একদিকে আরব সাগর আছে, আর অন্যদিকে বে অফ বেঙ্গল। দক্ষিণে দুজনে একসঙ্গে মিশে ইন্ডিয়ান ওশিয়ান বানায়। ওয়াও, আমরা কি ওখানেও ঘুরতে যাব? হ্যাঁ মা, খুব শিগগিরই আমরা দক্ষিণ ভারতে ঘুরতে যাব। কিছুক্ষণ পরে গাইড ফেরত আসে। আসুন, এখন আমরা আগে যাই। বিক্রান্ত শব্দটা সংস্কৃত থেকে নেওয়া হয়েছে, তার মানে হলো সাহসী। ইংলিশে হলো কারেজিয়াস। এর আসল অর্থটাও সংস্কৃতে আছে। এই বিমানটা 1971-এ পাকিস্তানের বিরুদ্ধেতে লড়েছিল। একে মিউজিয়াম কে বানালো? এর আইডিয়াটা বিএমসির ছিল। এইটা সবথেকে ইউনিক মেরিটাইম মিউজিয়াম। আমার তো এসব শুনে কি মজা লাগছে। ভারতের কাছে এমন অনেক জাহাজ থাকবে না কাকু? এমন ছোট মোটো 150 পোর্ট আর অনেকগুলোই সাবমারিন আছে আমাদের কাছে। যাই হোক, মিউজিয়ামে দেখার মতন সব ভাগ এখন শেষ হলো। আপনারা এখানে ঘুরুন, তারপরে এইটাকে দেখে নিন, আর 1 ঘন্টা পরে আপনাকে এক্সিট পয়েন্টে যেতে হবে। গাট্টু আর চিঙ্কি দৌড়ে দৌড়ে বিক্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। বাবা মাও এটা দেখে খুব খুশি হচ্ছিল। বাবা, আমিও বড় হয়ে ইন্ডিয়ান নেভি জয়েন করব। বাবা, তার জন্য খুব পড়াশোনা করতে হয়, খুব পরিশ্রম করতে হবে। আই এম রেডি। কিন্তু আমি তো ডক্টরই হব বাবা। এইটা শুনে বাবা জোরে জোরে হাসতে শুরু করে দেয়। হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ পরে সবাই বিক্রান্তে ঘোরাফেরা করে ফিরতে শুরু করে দেয়। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছিল, আর সারা দেশ জুড়ে এটার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল। গাট্টু আর চিঙ্কিও ওয়ার্ল্ড কাপ ফলো করছিল, আর ইন্ডিয়ার কোনো ম্যাচই ওরা মিস করতোই না। আরে বাহ, কি কভার ড্রাইভ মেরেছে শুভমান গিল। হ্যাঁ চিঙ্কি, তার ব্যাটিং পুরো বিরাট কোহলির মতন হয়ে গেছে। দুই বাচ্চারই এক্সাইটমেন্ট দেখে মা মুচকি হাসে। ডে অ্যান্ড নাইট ম্যাচের কারণে যতক্ষণে সেকেন্ড ইনিং শুরু হতো, ততক্ষণে বাবাও অফিস থেকে ফিরে আসতো, আর পুরো ফ্যামিলি একসাথে মিলে ম্যাচ এনজয় করত। কি স্কোর হলো বাচ্চারা? কে জিতবে আজকের ম্যাচ? ম্যাচ তো ইন্ডিয়াই জিতবে। আর টিভি দেখা ছাড়া তার সব রেকর্ড আর ডিটেলগুলো জানারও শখ ছিল, তাই ও ডেইলি নিউজ পেপারে ক্রিকেট এর সব আর্টিকেলস পড়তে থাকত। এইভাবে একদিন গাট্টু নিউজ পেপার পড়ছিল, আর চিঙ্কি নিজের হোমওয়ার্ক। হঠাৎ করে গাট্টু নিউজ পেপারে একটা ইন্টারেস্টিং কন্টেস্ট দেখলো।
আরে চিঙ্কি, তুমি কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল স্টেডিয়ামে দেখতে চাও? হ্যাঁ, খুব মজা হবে, কিন্তু আমরা টিকিটস কোথা থেকে পাবো? ফাইনালের সব টিকিট তো কখন বিক্রি হয়ে গিয়েছে। এই দেখো, এটা একটা কন্টেস্ট আছে। আমাদের ক্রিকেট খেলতে থাকা একটা ভিডিও ইনস্টাগ্রামে দিতে হবে, আর তার সঙ্গে ক্যাপশন দিতে হবে ওয়ার্ল্ড কাপ আমাদের। যার ভিডিও বেস্ট হবে সে 4টে টিকিট পাবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের। আরে বাহ, এটা তো ভালো আইডিয়া। চলো আমরা নিজেদের ভিডিওটাকে পোস্ট করি। গাট্টু কাবার্ড থেকে নিজের ফেভারিট টি শার্ট বার করলো, টিম ইন্ডিয়ার ব্লু জার্সি, তার সাথে ব্যাট আর বল। চিঙ্কিও স্পোর্টস শু আর টি শার্ট পরে রেডি। তারপর গাট্টু নিজের বন্ধু বান্টি আর হারিকেও ডাকলো, আর সব বাচ্চারা ব্যাট বল নিয়ে গ্রাউন্ডে এসে গেল। যখন আমি ব্যাটিং করব তুমি ভিডিও শুট করো। আমি আজকে খুব জোরে বল ফেলতে চলেছি, সাবধানে ব্যাটিং করো। গাট্টু ব্যাটিং এর জন্য তৈরি হয়, আর বান্টি একটা অনেক লম্বা রান আপ মার্ক করে। চিঙ্কি মোবাইল নিয়ে আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে পড়ে, যেখান থেকে ও গাট্টুর ব্যাটিং এর ভিডিও শুটিং করতে পারবে। হারি গ্লাভস পরে উইকেট কিপার হয়ে যায়। বান্টি অফ স্টাম্পের বাইরে খুব জোরে বল ফেলে, আর গাট্টু ফ্রন্ট ফুটে একটা জোরদার কভার ড্রাইভ লাগায়। পরের বলটা বান্টি বাউন্সার ফেললো, কিন্তু গাট্টু ব্যাক ফুটে গিয়ে সেটা পুল করে দিল, একদম রোহিত শর্মার মতো। গাট্টুর শটগুলো ভিডিও রেকর্ড করার পর এবার চিঙ্কির পালা ছিল। চিঙ্কি একটা স্পিন বলার ছিল, আর গাট্টু ওর বোলিং এর ভিডিও শুট করতে শুরু করলো। ব্যাটিং এখন বান্টি করছিল, চিঙ্কির বল এখন খুব স্পিন করছিল, আর বান্টি কিছু বুঝতেই পারছিল না। আরে চিঙ্কি, আমি তো বুঝতেই পারছি না যে তোমার বল কোথায় স্পিন হবে। তুমি চিঙ্কির বোলিং অ্যাকশনে ফোকাস করো, হয়তো বুঝে যাবে। আমি তো সেইটাই চেষ্টা করছি, কিন্তু অ্যাকশনে কোনো চেঞ্জ নেই যে। চিঙ্কির বোলিং এর সব থেকে ভালো ব্যাপার যেটা ছিল, ওর একটা বল অফ স্পিন হচ্ছিল, তো অন্য বল লেগ স্পিন, তাও আবার বোলিং অ্যাকশনে কোনো চেঞ্জ না হওয়ায়। গাট্টু চিঙ্কির বোলিং ভিডিও রেকর্ড করলো, আর বাড়ি গিয়ে দুজনে নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও পোস্ট করে দিল ওয়ার্ল্ড কাপ আমাদের ক্যাপশনের সাথে। কিছু দিনের মধ্যেই গাট্টু আর চিঙ্কির ভিডিওস অনেক পপুলার হলো। শুরুতে শুধু ওদের ফ্রেন্ডসরাই ওর ভিডিও লাইক করেছিল, কিন্তু শিগগিরই দুটো ভিডিওসেরই অনেক লাইক পাওয়া গেল। গাট্টু আর চিঙ্কির ভিডিওগুলো টপ 50 এন্ট্রিজে সিলেক্ট হয়ে গেল, আর এটা দেখে ওদের আর ওদের ফ্রেন্ডসদের অনেক খুশি হলো। পরের দিন এমন কিছু হলো যার থেকে চিঙ্কির ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। সকাল সকাল গাট্টু বান্টি আর হারির ফোন কল পেতে শুরু করলো। আরে বান্টি, ছুটির দিনে এত সকাল সকাল ফোন কেন করছিস? আজ তো আমাদের স্কুল যাওয়ারও নেই। গাট্টু, কাল রাতে দারুণ জিনিস হয়েছে। ইন্ডিয়ার স্টার স্পিনার আর অশ্বিন নিজের ইনস্টাগ্রামে চিঙ্কির ভিডিও শেয়ার করেছে। কি বলছো? অশ্বিন ভিডিও শেয়ার করেছে চিঙ্কির? হ্যাঁ, আর সে চিঙ্কির খুব প্রশংসা করেছে। গাট্টু নিজের মোবাইল ফোনে চেক করলো, আর দেখলো যে আর অশ্বিন সত্যি চিঙ্কির ভিডিও শেয়ার করেছিল, আর ওর অ্যাকশনের অ্যানালিসিসও করেছিল। অশ্বিন লিখেছিল, এত ছোট বয়সে এই মেয়ে যেভাবে অফ স্পিন আর লেগ স্পিন একটাই অ্যাকশনে করে, সেটা সত্যিই দেখার মতো। এটা একটা রেয়ার ট্যালেন্ট, আর আমি এই মেয়েটাকে একদিন ইন্ডিয়ার জার্সি পরে খেলতে দেখতে চাই। চিঙ্কি, দেখো তোমার বোলিং অ্যাকশনে আর অশ্বিন কি বলেছে। চিঙ্কি এসে গাট্টুর মোবাইলে অশ্বিনের পোস্টটা দেখে, আর অনেক খুশি হয়। দুপুরের মধ্যে চিঙ্কির ভিডিও 1 মিলিয়ন ভিউজ পেয়ে গেছিল। ওয়ার্ল্ড কাপের জন্য এমনিতেই ক্রিকেটের জ্বর সবার উপরে বেঁধেছিল, আর চিঙ্কির ভিডিওগুলো লোকেদের মুখে ডিসকাস করার জন্য একটা নতুন জিনিস দিয়েছিল। কলোনির সব বাচ্চারা আর স্কুল ক্যাম্পাসেও সবাই চিঙ্কির কথা বলছিল। এখন শুধু অপেক্ষা ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে কন্টেস্টের রেজাল্টের, যেটা পরের দিনই ডিক্লেয়ার হওয়ার ছিল। পরের দিন যখন কন্টেস্টের রেজাল্ট বেরোলো, তখন চিঙ্কিকে উইনার ডিক্লেয়ার করা হলো। নিউজ পেপারে চিঙ্কির ভিডিওতে একটা বড় আর্টিকেল ছেপেছিল, আর চিঙ্কির ফটোও ছেপেছিল। আর ওয়ার্ল্ড কাপের ফাইনাল টিকিট দেওয়ার জন্য ওকে নিউজ চ্যানেলের শোতে ডাকা হয়েছিল। আরে দেখো, চিঙ্কির উপরে আজকে নিউজ পেপারে আর্টিকেল এসেছে। আরে বাহ, আর ওর ফটোও ছেপেছে। কংগ্রাচুলেশনস চিঙ্কি। এইসব তো গাট্টুর জন্যই হতে পেরেছে বাবা মা। ও আমাকে স্পিন বোলিং করার জন্য বলল, আর ক্রিকেট খেলার জন্যও এনকারেজ করেছিল, আর কন্টেস্টে পার্ট নেওয়ার জন্য আর ভিডিও করার জন্যও হেল্প করেছিল। থ্যাংক ইউ গাট্টু।
3 দিন পরে চিঙ্কিকে নিউজ চ্যানেলের স্টুডিওতে ডাকা হয়েছিল প্রাইজের টিকিটস দেওয়ার জন্য আর শোয়ে ওর সাথে কথা বলার জন্য। এমন বোলিং করার জন্য তুমি কোথা থেকে ইন্সপিরেশন পেলে চিঙ্কি? এর পুরো ক্রেডিট আমার ভাই গাট্টুর উপরে যায়। একদিন আমি স্কেচিং করছিলাম আর আঙ্গুলে পেন্সিল ঘোরাচ্ছিলাম, সেটা দেখে গাট্টু আমাকে স্পিন বোলিং করার জন্য বলল। ওর সাথে ক্রিকেট খেলে আমি স্পিন বোলিং করা শিখলাম। তোমার বোলিং এর অনেক ক্রিকেট এক্সপার্টরা অনেক প্রশংসা করেছে আর আমরা আজকে এই শোতে একজন আরেকটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সারপ্রাইজ? আমাদের নিউজ চ্যানেল তোমার 1 বছরের ক্রিকেট কোচিং কোর্স স্পন্সর করছে। আমরা সবাই মনে করি তুমি যদি 1 বছরের প্রফেশনাল ক্রিকেট কোচিং করো তুমি তাড়াতাড়ি ইন্ডিয়ার আন্ডার 50 ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। তারপরে চিঙ্কি ওয়ার্ল্ড কাপ ফাইনালসের 4টে টিকিট পেল আর তার সাথে ক্রিকেট একাডেমিতে 1 ইয়ার কোচিং এর জন্য অ্যাডমিশন পেপারসও। এইটা দেখে স্টুডিওর অডিয়েন্স সেকশনে বসে থাকা বাবা মা আর গাট্টু খুব হাততালি দিল। শো শেষ হওয়ার পরে চিঙ্কি গাট্টুর কাছে গেল। নাও গাট্টু, ওয়ার্ল্ড কাপ ফাইনালস দেখার জন্য তোমার প্ল্যান সাকসেসফুল হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, কিন্তু এই সাকসেসের প্রযোজ্য হলে তুমি। তোমার রেয়ার ট্যালেন্ট, উই অল আর প্রাউড অফ ইউ। সর্দি কাশি। মনসুন শুরু হয়ে গিয়েছিল আর বৃষ্টি বন্ধই হচ্ছিল না। গাট্টু, চিঙ্কি আর মা ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। মা দেখো না, কত ভালো বর্ষা হচ্ছে। আমার তো বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। হ্যাঁ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বলে দিলে। আমারও খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভেজার। না বাচ্চারা, মৌসুম বদলাচ্ছে আর এখন যদি তোমরা বৃষ্টিতে ভিজেছো তাহলে তোমাদের সর্দি হবে আর কাশিও হয়ে যাবে। দেখো চারিদিকে সর্দি আর জ্বরই হচ্ছে। মা প্লিজ না, আমরা শুধু 10 মিনিট ভিজবো প্লিজ। হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি চলে আসবো। শুধু 10 মিনিটে খেলে এত তাড়াতাড়ি কি আমাদের সর্দি কাশি হবে? গাট্টু, চিঙ্কি, শুধু এক মিনিটেই সর্দি জ্বর হয়ে যায়। আমার কথা শোনো, জেদ করো না। মা গাট্টু চিঙ্কিকে বোঝানোর খুব চেষ্টা করতে থাকে, কিন্তু ওরা কথাই শোনে না। শেষে মাকে জেদ মানতেই হয় আর বৃষ্টিতে ভিজতে চলে যায়। চিঙ্কি, আমার না ঠান্ডা লাগছে। হ্যাঁ গাট্টু, আমারও একটু একটু সর্দি জ্বর মতন লাগছে। ওরে বাবা, আমাদের আবার সর্দি হয়ে যায়নি তো? এমন বলো না গাট্টু, মা এখন খুব বকা দেবে। এখন কি করব চিঙ্কি? মা তো জেনে যাবে যে আমাদের সর্দি কাশি হয়ে গেছে। দুজনে নিজেদের মধ্যে খুশুর ফুসুর করছিল, তখনই ওখানে মা এসে যায়। কি ব্যাপার গাট্টু, চিঙ্কি, এত আস্তে আস্তে কি নিয়ে কথা বলছো? আরে না না, কিছু নয় মা, কিছু তো নয়। সর্দি কাশির জন্য গাট্টুর গলাটা খারাপ হয়ে গিয়েছিল আর ওর আওয়াজটাও ভারী হয়ে গিয়েছিল। যেই ও মার সাথে কথা বলল, মা বুঝে গেল যে ওর সর্দি হয়ে গেছে। দেখলে, আমি বারণ করেছিলাম না বৃষ্টিতে ভিজতে? হলো তো সর্দি তোমাদের দুজনকে। এবার কি করবে বলো তো? সরি মাম্মি, আমরা দুজনে অনেক বড় ভুল করেছি। মা, আমাদের তোমার কথা শোনা উচিত ছিল। আমরা জেদ করে আমাদের শরীরটাকে খারাপ করে নিলাম। হ্যাঁ গাট্টু, এভাবে তো আমরা কাল স্কুলও যেতে পারবো না। কাল তো ম্যাথসের একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেটারও লস হয়ে যাবে। কিছুক্ষণের মজার জন্য আমরা নিজেদের এত লস করালাম। আরে আরে বাচ্চারা, তোমরা দুজনে এত বড় স্ট্রেস নিও না, আমি আছি তো। মানছি তোমরা দুজনে ভুল করেই ফেলেছো, কিন্তু এখন তোমরা দুজনে প্রমিস করো যে এরপর থেকে আমার কথা শুনবে। তারপর আমি তোমাদেরকে সর্দি কাশির চিকিৎসা বলবো। প্রমিস মা। কিন্তু মা, আমাদের তাড়াতাড়ি বলো আমরা এখন কি করব, যাতে আমাদের শরীর ঠিক হয়ে যাক। হ্যাঁ মা, প্লিজ তাড়াতাড়ি বলো, আমার খুব টেনশন হচ্ছে। বাচ্চারা, আমি তোমাদের জন্যে সর্দি কাশির স্পেশাল কাড়া বানাচ্ছি, যেটা খেয়ে সকাল অবধি তোমাদের সর্দি একদম উধাও হয়ে যাবে। সত্যি মাম্মি? এমনও কিছু কাড়া হয়? আর কি চিঙ্কি, মা আছে তো সব পসিবল আছে। মার কথা শুনে গাট্টু আর চিঙ্কি স্বস্তির নিঃশ্বাস নেয়। ঠিক আছে মা, তাহলে দেরি কিসের? তুমি তাড়াতাড়ি আমাদের জন্য তোমার স্পেশাল কাড়া বানিয়ে দাও। সরি মা, আমরা আর কোনোদিন বৃষ্টিতে ভেজার জিদ করব না। কোনো ব্যাপার না গাট্টু চিঙ্কি, আমি এতে খুশি যে তোমরা দুজনে তোমাদের ভুল বুঝতে পেরেছো। শুধু 10 মিনিট দাঁড়াও, আমি চট করে গিয়ে তোমাদের জন্য কাড়া বানিয়ে নিয়ে আসি। এতটুকু বলে
মা কিচেনে চলে যায় আর নিজের স্পেশাল কাড়া বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে কাড়ার খুব সুন্দর গন্ধ আসে। মা গাট্টু আর চিঙ্কিকে কাড়াটা এনে দেয়। দেখো বাচ্চারা, এই কাড়াটা একটু তিতো, কিন্তু এর থেকে তোমাদের সর্দি খুব তাড়াতাড়ি করে উধাও হয়ে যাবে। গাট্টু চিঙ্কি একটু খারাপ স্বাদের কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে পুরো কাড়াটা খেয়ে ফেলে। এর টেস্ট তো একদম ভালো নয়। মা, কিন্তু আমার সর্দিটাকে ঠিক করার জন্য আমি শেষ করে দিলাম। হ্যাঁ মা, আমিও নিজের পুরো কাড়াটা শেষ করে ফেলেছি। খুব ভালো বাচ্চারা, এবার দেখো সকাল অবধি তোমরা দুজনে ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে। একদম টেনশন নিও না আর আরাম করে ঘুমিয়ে পড়ো। মার কথা শোনার পরেও গাট্টু আর চিঙ্কির টেনশন হচ্ছিল যে ওদেরকে পরের দিন স্কুল মিস না করতে হয়। ওরা দুজনে শুয়ে কথা বলছিল। চিঙ্কি, তোমার কি মনে হয় সকাল অবধি আমাদের শরীর ঠিক হবে? জানি না গাট্টু, কিন্তু আমার মার উপরে পুরো বিশ্বাস আছে। যদি মা বলেছে যে মার স্পেশাল কাড়াতে আমাদের শরীর ঠিক হয়ে যাবে, তাহলে তো হয়ে যাবে। চিঙ্কি, চলো অপেক্ষা করি কাড়ার ম্যাজিকের। তারপরে দুজনে ঘুমিয়ে পড়ে আর সকাল সকাল মা দুজনকে উঠাতে আসে। গাট্টু, চিঙ্কি, উঠে পড়ো। এসো আমার কাছে, দেখে তো তোমাদের শরীর কেমন। এক এক করে মা দুজনকেই চেক করে, তারপরে স্বস্তির নিঃশ্বাস নেয়। তোমাদের দুজনের কেমন ফিল হচ্ছে? মা, আমি তো আগের থেকে বেটার ফিল করছি। হ্যাঁ মা, আমারও আমার শরীর একদম ঠিক লাগছে। এবার আমরা দুজনে আরাম করে স্কুল যেতে পারবো। ওয়াও মা, তোমার ম্যাজিক্যাল কাড়া তো খুব ভালো। আমাদের সর্দি পুরো উধাও হয়ে গেল। হ্যাঁ বাচ্চারা, মা এমনই ম্যাজিক করে নিজের বাচ্চাদের জন্য। তাড়াতাড়ি রেডি হয়ে যাও এবার আর স্কুল যাও। এবার তোমরা আরাম করে নিজেদের ম্যাথস ক্লাস অ্যাটেন্ড করবে, ঠিক আছে? হ্যাঁ মা। চিঙ্কি কেক বানালো। আজ গাট্টু আর চিঙ্কির স্কুলের ছুটি ছিল আর দুজনে বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই চিঙ্কি টিভি অন করে দেয়। কত বোর হয়ে যাচ্ছি গাট্টু, চলো একসাথে বসে টিভি দেখি। হ্যাঁ চিঙ্কি, চলো কিছু ভালো দেখি। কি করি? কোনো কার্টুন দেখি কি? আরে না না চিঙ্কি, আমি কার্টুন দেখবো না, কিছু একটা ভালো খোঁজো। আরে মা, এই দেখো গাট্টু, কুকারির শো দেখাচ্ছে। মা এইটা দেখে আমাদের জন্য নতুন নতুন ডিশ বানায়। আরে হ্যাঁ চিঙ্কি, চলো আমরা দেখি আজকে তো কি বানানো শেখাবে। আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। মা তো এই শোটাকে রোজ দেখে। কুকারি শোতে কেকের রেসিপি দেখানো হচ্ছিল। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে রেসিপি দেখছিল। চিঙ্কি, এদেরকে কেক বানাতে দেখে তো আমারও খিদে পেয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গে একটা কেক বানাই। হ্যাঁ গাট্টু, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও তো আমরা দুজনে খালি বসে আছি, কত বোর হচ্ছি। চলো তাহলে দেরি কিসের? চলো আমরা গিয়ে দেখি কিচেনে কেক বানানোর জিনিস কোথায় রাখা। হ্যাঁ গাট্টু, তুমি যাও আর জিনিসপত্র খোঁজা শুরু করো। ততক্ষণে আমি মাঠ থেকে কেক বানানোর পারমিশন নিয়ে আসি। দুজনে নিজের নিজের কাজে লেগে পড়ে। তারপর গাট্টু খুব মন খারাপ করে চিঙ্কির কাছে আসে। এসো গাট্টু, দেখো মাম্মি আমাদেরকে কেক বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আরে চিঙ্কি, আমরা কেকটা তৈরি করব কি করে? এখানে তো জিনিসপত্রই নেই। হ্যাঁ বাচ্চারা, এখন মনে পড়লো, আমি তো লাস্ট উইক কেক বানিয়েছিলাম না। তারপরে আমি এখনো পর্যন্ত শপিং এ যেতে পারিনি, তাই কেক বানানোর সব জিনিসপত্র এখন অ্যাভেলেবল নেই। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুব মন খারাপ করে বসে। কত বোর হচ্ছিলাম আমরা, কত মুশকিল করে আইডিয়াটা এসেছিল যে কেক বানাবো। এখন কি করি? মাম্মি যখন দেখে যে বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আরে গাট্টু, চিঙ্কি, তোমরা দুজন এত চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা রেগুলার কেকের জায়গায় একটা স্পঞ্জ কেক বানাও, সেটা বানানোর সব সামগ্রী আছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কির মনে আবার থেকে একটু আশা জাগলো। ওরা আবার থেকে একটু এক্সাইটেড হয়ে মার পেছন পেছন কিচেনে চলে যায়। দেখো বাচ্চারা, তোমাদের কাছে তো সামগ্রী কম আছে, তাই তোমরা সেরকম কেক তো বানাতে পারবে না যেমনটা টিভিতে দেখেছিলে। কিন্তু হ্যাঁ, তাও তোমরা একটা ভালো কেক বানাতে পারবে এই লিমিটেড জিনিসপত্রের সাথেই। ঠিক আছে মা, আমরা দুজনে রেডি, তাই না চিঙ্কি? হ্যাঁ মা, আমরা দুজনে রেডি। ঠিক আছে, তাহলে আমি যেমন যেমন বলছি তোমরা তেমন ফলো করো। তারপরে মাম্মি গাট্টু আর চিঙ্কি কে স্পঞ্জ কেকের রেসিপিটা জানায় আর ওরা দুজনে মাম্মির ইনস্ট্রাকশনস কে একদম ফলো করতে থাকে। আচ্ছা বলো তো গাট্টু, চিঙ্কি,
তোমরা কোন শেপের কেক বানাতে চাও? স্কোয়ার শেপের। না না, সেটা তো কত বোরিং হয়, একটা হার্ট শেপের কেক বানাই। চলো ঠিক আছে, হার্ট শেপের তৈরি করা হোক। ঠিক আছে বাচ্চারা, শুরু করা যাক। আরে চিঙ্কি, তুমি তো নিজের পুরো ফেসে কোকো পাউডার লাগিয়ে নিয়েছো। আরে কোথায় কোথায়, বলো আমাকে। এসো চিঙ্কি, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। মা, ওই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, একে একবার ফাইনালি টেস্ট করে না হোক যে কেমন হয়েছে, তারপরে একে বেক করব। হ্যাঁ গাট্টু, গুড আইডিয়া। আরে এ কি, এই ব্যাটারে তো চিনি কম হয়ে গেছে। আরে এমনটা কি করে হতে পারে? চিঙ্কি, আমি তোমাকে বলেছিলাম না এর মধ্যে 120 গ্রাম সুগার ডালতে? আরে সরি মাম্মি, আমি তো শুধু 100 গ্রাম সুগার ঢেলেছি। ও, তাই কেকটা কম মিষ্টি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এখন 20 গ্রাম সুগার আরো অ্যাড করো। হ্যাঁ মা, এক্ষুনি করছি। আর একটা কাজও করো, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দাও, এটার ফ্লেভার তারপর আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি অ্যাড করছি। কিছুক্ষণ পরে গাট্টু আর চিঙ্কির মিনি স্পঞ্জ কেক তৈরি হয়ে যায়। ওয়াও, কত কিউট দেখাচ্ছে না আমাদের এই ছোট্ট কেকটা। আমি তো ভেবেও ছিলাম না যে এত কম ইনগ্রেডিয়েন্টস এর সাথেও আমরা এত ভালো কেক বানাতে পারবো। তারপরে একে বানাতে তো সময় খুবই কম লেগেছে। হ্যাঁ গাট্টু, এইসব আমাদের আদরের মার জন্য। মার আইডিয়াতেই তো আমরা এত সুন্দর কেক বানালাম। থ্যাংক ইউ মাম্মি। আরে এটার আবার থ্যাংক ইউ করার কি আছে? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে এই কেকটা শেখানোতে। এখন বাস বাবার আসার অপেক্ষা। বাবা আসলেই আমরা সকলেই কেক কাটবো আর খাবো। তারপর গাট্টু আর চিঙ্কি গেটের কাছে দাঁড়িয়ে বাবার আসার ওয়েট করতে থাকে, আর ওনার আসাতেই জোরে চেঁচায়, সারপ্রাইজ! আরে আরে, এ কি গাট্টু চিঙ্কি, কি কেক? আজকে কোন খুশিতে কেক দিচ্ছ? বাবা, এই কেকটা আমরা দুজনে বানিয়েছি, আমরা খুব বোর হচ্ছিলাম না তাই। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে কেকটা কাটে, আর সব থেকে আগে বাবাকেই খাওয়ায়। বাবা বলে, আরে বা, আমার ছোট শেফ, তোমরা তো খুবই ভালো বানিয়েছো। সত্যি এই কেকটা তো খুব ইয়ামি। তারপর গাট্টু আর চিঙ্কিও কেকটা খায়, আর ওদেরও কেকটা খুব ভালো লাগে। এখন ঘরে যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে তখন আমি আর চিঙ্কি বানাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্লেভারস এর কেকও বানাতে শেখাবো, তারপরে তোমরা আমারও হেল্প করতে পারবে। ওয়াও, এইটা তো খুব ভালো আইডিয়া মা। তারপরে সবাই একসাথে বসে অনেক কথা বলতে বলতে কেক এনজয় করতে থাকে। ট্রাফিক রুলস। বিকেল বেলা ছিল আর চিঙ্কি ঘরের বাইরে সাইকেল চালাচ্ছিল। চিঙ্কির সাইকেলের পেছনে গাট্টু আর বাবা ওয়াক করছিল। চিঙ্কি, আর শুধু 2 মিনিট, তারপরে তোমার 10 মিনিটস পুরো হয়ে যাবে। আমি তারপরে সাইকেল চালাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু, আমি জানি, কিন্তু এইভাবে যদি ডিস্টার্ব করিস তাহলে আমি 2 মিনিট আরো বাড়িয়ে দেবো কিন্তু বললাম। তো গাট্টু এটা শুনে শান্ত হয়ে যায় আর বাবা হাসতে লাগে। গাট্টুর সাইকেল চালানোর চান্স আসবেই তখনই চিঙ্কির সাইকেলের ব্যালেন্স বিগড়ে যায়, আরও বাইসাইকেল লেন থেকে সরে গিয়ে রোডের রং সাইডে সাইকেল চালানো শুরু করে দেয়। আরে চিঙ্কি মা, সেইটা রং সাইড। কিন্তু চিঙ্কি বাবার কথা শুনতেই পায় না। কে জানে বাবা এত দূর থেকে কি বলছে, কিছুই বুঝতে পারছি না। বাবা, মনে হয় চিঙ্কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না, চলো সামনে যাই। বাবা আর গাট্টু চিঙ্কির দিকে এগিয়ে যায়, কিন্তু তার আগে অন্য কেউ একজন চিঙ্কির সামনে আসে, আর সেটা অন্য কেউ নয়, ট্রাফিক পুলিশ কাকু ছিল। আরে মা, তুমি বাইসাইকেল লেন ছেড়ে রোডের ভুল দিকে সাইকেল কেন চালাচ্ছ? তুমি জানো কি এটা কত বিপজ্জনক? সরি আঙ্কেল, আমার ব্যালেন্স বিগড়ে গেল আর আমি রোডের এই দিকে চলে আসি, আর বুঝতেও পারি না যে এটা রং সাইড আমার, তাই আমি সাইকেলও থামাই না। প্রত্যেকটা বাচ্চা ট্রাফিক রুলসের ব্যাপারে জানা উচিত, আর তোমাকে সবসময় রোডের লেফট দিকেই সাইকেল চালানো উচিত। ততক্ষণে গাট্টু আর বাবা চিঙ্কির কাছে চলে আসে। এক্সট্রিমলি সরি স্যার, এরপরে এমন ভুল হবে না। ইটস ওকে, একটু খেয়াল রাখুন। আর এটা বলে ট্রাফিক পুলিশ কাকু সেখান থেকে চলে যায়। চিঙ্কি পুলিশ কাকুর বকা খেয়ে একদম চুপচাপ হয়ে যায়। আরে গাট্টু চিঙ্কি, তোমরা কি ট্রাফিক রুলসের ব্যাপারে জানো না? না বাবা, মনে হয় আমরা জানি। হ্যাঁ বাবা,
আর এর মানে তো এটাই যে আমাদের সবসময় মন দিয়ে রাস্তা ক্রস করা উচিত। আরে না গাট্টু চিঙ্কি, ট্রাফিক রুলসে তাছাড়া অনেক কিছুই নিয়ম থাকে। আচ্ছা বাবা, তাহলে সেগুলো কি? হ্যাঁ বাবা, আর কোন রুলস? বলছি বাবা, কিন্তু আগে ঘরে চলো, অন্ধকার হতে চলেছে, মা অপেক্ষা করছেন না। হ্যাঁ বাবা, কিন্তু চিঙ্কি সাইকেল আমাকে দাও, আমি চালিয়ে যাব বাড়ি অবধি। তো চিঙ্কি গাট্টুকে সাইকেল দিয়ে দেয় আর বাবা গাট্টু চিঙ্কি ঘরে পৌঁছে যায়। আরে এসে গেছো তোমরা, আসো তোমরা হাত পা ধুয়ে নাও, ডিনার রেডি হয়ে গেছে। তারপর সবাই মিলে ডিনার করে আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি উঠে যাও, আজকে আমি তোমাদেরকে ট্রাফিক রুলসের ব্যাপারে শিখিয়ে দেব, সেইটা ফান ওয়েতে। বাবা, আমার তো খুব ঘুম পাচ্ছে, রুলস জানার জন্য কি তাড়াতাড়ি উঠতে হবে? হ্যাঁ বাবা, আমরা আরেকটু ঘুমাতে পারি না? না বাচ্চারা, তাড়াতাড়ি উঠে পড়ো, আমি মায়ের সঙ্গে মিলে তোমাদের জন্য ভালো ব্রেকফাস্ট বানিয়েছি। তো গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নেয় আর ডাইনিং টেবিলের পাশে গিয়ে বসে পড়ে। ডাইনিং টেবিলের পাশে ওদের ফেভারিট চিজ আর স্যান্ডউইচ রাখা ছিল। ওয়াও বাবা, তুমি তো আমাদের জন্য আমাদের ফেভারিট স্যান্ডউইচ বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা, এই দেখো তোমাদের জন্য কি বানিয়েছি। আর বাবা ওদের সামনে দেওয়ালে টাঙানো একটা বোর্ড দেখায়, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল ট্রাফিক রুলস। বাবা এটা কি? চিঙ্কি, এই বোর্ডের সাহায্যে আমি তোমাদেরকে ট্রাফিক রুলস শেখাবো। সেই বোর্ডে রোড সেফটি নিয়ে বিভিন্ন জিনিস রং বেরঙের আঁকা ছিল। আচ্ছা বাবা। হ্যাঁ বাচ্চারা, সব থেকে আগে রুল জানার আগে আমাদের জানতে হবে এই ট্রাফিক লাইটস আসলে কি বলে। বাবা তারপর বোর্ডে বানানো ট্রাফিক লাইটের দিকে আঙুল দিয়ে দেখায়। বাবা, মনে হয় ট্রাফিক লাইটে রেড কালার আমাদের দাঁড়াতে বলে। একদম সঠিক গাট্টু, এখন তুমি আমাকে বলো রেড আর ইয়েলোর মানেটা কি হয়? সেটা তো জানি না বাবা। হ্যাঁ বাবা, আমিও জানি না। বাচ্চারা, গ্রিন লাইট আমাদের আগে যাওয়ার ইশারা করে, আর ইয়েলো লাইট আমাদের জানায় যে কখনো রেড হতে পারে, তাই আমাদের গাড়িকে স্লো করে দেওয়া উচিত। আচ্ছা বাবা, এর মানে এটা? হ্যাঁ মা, আর তুমি জানো গতকাল তোমাকে ট্রাফিক পুলিশ আঙ্কেল কেন বকেছিল? না। ট্রাফিক রুলস অনুসারে আমাদের সাইকেল সবসময় বাইসাইকেল লেনেই চালানো উচিত। রোডের বাকি জায়গাগুলো বাইসাইকেলসদের জন্য রং সাইড, আর যদি বাইসাইকেল নেই কোথাও, তাহলে সবসময় নিজের বাইসাইকেলকে পুরো এক্সট্রিম লেফটে চালানো উচিত। ও, এবার বুঝতে পেরেছি আমি কোথায় ভুল করেছি। বাবা, আর কোন কোন ট্রাফিক রুলস হয়? বাচ্চারা, আমাদের হাঁটার জন্য রোডে সবসময় সাইডওয়াকই ব্যবহার করা উচিত, আর বাইসাইকেল কিংবা বাইক চালানোর সময় হেলমেট এবং কার চালানোর সময় সিট বেল্ট অবশ্যই পরা উচিত। হ্যাঁ বাবা, এটা তো আমাদের টিচারও বলেছিল। কিন্তু কেন বাবা, হেলমেট আর সিট বেল্ট কেন দরকার? ভেরি গুড কোয়েশ্চেন চিঙ্কি। ভাবো তোমার সাইকেলটা খুব দ্রুত গতিতে আসছে, আর হঠাৎ করে রোডে একটা বড় পাথর সামনে এসে যায়, আর তুমি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলো, এখন কি হবে? তাহলে তো আমি পড়ে যাব না বাবা? হ্যাঁ, আর তুমি যদি হেলমেট পরে থাকো তাহলে তোমার মাথাতে আঘাত লাগবে না। এমনই যদি কারে হয়, কিংবা কারে যদি হঠাৎ করে ব্রেক লেগে যায়, সিট বেল্ট আটকে নেবে। ও, এবার বুঝেছি বাবা। হ্যাঁ বাচ্চারা, আর রোড ক্রস করার সময় আমাদের লেফট এবং রাইট দেখা উচিত, আর রাস্তা পরিষ্কার থাকাতেই রোড ক্রস করা উচিত। ওকে আচ্ছা বাবা। বাবা। হ্যাঁ, আরেকটা জিনিস, বাস কিংবা অন্য কোনো ভেহিকলে রাইড করার সময় কখনো দাঁড়ানো উচিত না, কিংবা হাত বাইরে বের করা উচিত নয়। বাবা, আমি তো এটা একদম করি না, কিন্তু চিঙ্কি স্কুল বাস থেকে প্রায় সময় হাত বের করে। না বাবা, গাট্টু তো এমনি এমনি বলছে, আর এরপর থেকে আমি কখনো ট্রাফিক রুল ভাঙবো না। হ্যাঁ। ভেরি গুড বাচ্চারা, আমি এইটাই তোমাদের থেকে শুনতে চাইছিলাম। আর বাবার লেসনের পরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে। চোখের চেক আপ। বেশ সকাল সকাল ছিল, আর গাট্টু চিঙ্কি জলদি জলদি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই ডোরবেল বেজে ওঠে, আর চিঙ্কি গিয়ে দরজা খোলে। সামনে কলোনিতে থাকা ডক্টর কাকু দাঁড়িয়েছিল। গুড মর্নিং ডক্টর আঙ্কেল। গুড মর্নিং চিঙ্কি মা, স্কুলে যাচ্ছ? হ্যাঁ কাকু। গুড গুড। মা, একটু নিজের মাকে ডাকো তো। হ্যাঁ ডাক্তার বাবু। হ্যাঁ বলুন, আজ সকাল সকাল এখানে কি ব্যাপার? আসলে আমি আর আমার টিমের কিছু আই স্পেশালিস্টরা কালকে আমাদের কলোনিতেই বাচ্চাদের জন্য ফ্রি আই চেকআপ ক্যাম্প রাখছি।
তাই আমি গট্টু আর চিঙ্কিকে ক্যাম্পে আসার জন্য ইনভাইট করতে এসেছি। আই চেকআপ ক্যাম্প, সেইটা কেন? আমাদের চোখ তো ঠিক আছে। কি চিঙ্কি, কি বলো? হ্যাঁ গট্টু, তোমাদের চোখ একদম ঠিক আছে, কিন্তু আমাদের রুটিন চেক আপ করতে থাকা উচিত, যাতে আমরা এটা জানতে পারি যে আমাদের আইস কতটা হেলদি। তাছাড়াও অনেক ফান আর ইনফরমেটিভ অ্যাক্টিভিটিস আছে ক্যাম্পে, তুমি আসলে তুমি জানতে পারবে। ওয়াও, শুনতে তো খুব এক্সাইটিং লাগছে কাকু। আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ হ্যাঁ, আমিও আসবো কাকু। দেখিস গাট্টু, তোর চোখ থেকে আমার চোখ বেশি হেলদি হবে। ও তাই? তাহলে চলো চিঙ্কি, দেখি কে যেতে। এদিকে মা আর ডাক্তার গট্টু চিঙ্কির কথা শুনে হাসতে লাগে। তারপর আঙ্কেল নিজের ঘরে চলে যায়। ওদিকে গট্টু চিঙ্কি স্কুলে গিয়ে নিজের বন্ধুদেরকে এই আই চেকআপের ব্যাপারে বলে, আর ওরা সবাইও এই ক্যাম্পে আসার জন্য উৎসুক হয়ে ওঠে। পরের দিন অনেকেই সেই ক্যাম্পে উপস্থিত হয়। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং আঙ্কেল। কেমন আছো তোমরা? আমরা ভালো খুব আছি, ভালো। আঙ্কেল। বাচ্চারা, আজ এই আই ক্যাম্পটা কন্ডাক্ট করার জন্য আমার সঙ্গে কিছু ভলেন্টিয়ার্স এসেছে। আমরা সবাই মিশে আপনার আইস টেস্ট করব। আপনারা রেডি তো? আমরা রেডি। তো বাচ্চারা, সব থেকে প্রথম অ্যাক্টিভিটি হলো বল প্লে। একটা লাইনে সকলে দাঁড়িয়ে পড়ো। আপনার দিকে আমি একটা একটা করে বল ফেলবো, আর আপনাদেরকে ওইটা ক্যাচ করার আছে। সব থেকে আগে গাট্টু, আমি তোমার দিকে বল ফেলছি। ভেরি গুড গাট্টু। এখন আমি একের পর এক দুটো বল ফেলবো, ক্যাচ করো। ইয়ে, আমি তো সব বল ক্যাচ করে নিয়েছি দাদা। হ্যাঁ গাট্টু, তার মানে তোমার আই আর হ্যান্ড কোঅর্ডিনেশন একদম ঠিক আছে। চলো, এমন ভাবেই সব বাচ্চারাই করো। ও, আমি তো বল ধরতে পারলাম না। কোনো ব্যাপার নেই মা, আমি তোমাকে কিছু এক্সারসাইজ বলে দেবো, যাতে তুমি নিজের আই হ্যান্ড কোঅর্ডিনেশন ঠিক করতে পারো। চিন্তার কিছু নেই। ওকে দাদা। চলো বাচ্চারা, আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোই। নেক্সট অ্যাক্টিভিটি হলো সার্কলিং দ্য লেটার। এই অ্যাক্টিভিটির জন্য আপনারা সবাই একটা পেপার পাবেন, যেইটাতে ছোট বড় আপনি অনেকগুলোই লেটার পাবেন। তো দ্বিতীয় ভলেন্টিয়ার বাচ্চাদের মধ্যে সেই পেপার বিলি করে দেয়। এখন আমি এখান থেকে যেই যে লেটার বলবো, আপনাকে খুঁজে সেই লেটারগুলোকেই সার্কেল করতে হবে। এই অ্যাক্টিভিটিতে এইটা জানা যাবে যে আপনার ভিশন কতটা ক্লিয়ার আর শার্প, আর আপনারা কতটা অ্যাটেন্টিভ। তো রেডি সবাই? হ্যাঁ, আমরা রেডি। ভেরি গুড। তো প্রথম লেটারটা হলো এম। তো সব বাচ্চারা সঙ্গে সঙ্গে পেপারে এম খুঁজতে লেগে যায়। ও, পেয়ে গেছি এম। হ্যাঁ হ্যাঁ, আমিও পেয়ে গেলাম। আর আমিও। আরে, আমি তো খুঁজেই পাচ্ছি না। আরে এই দেখ না গাট্টু, এখানেই তো আছে। থ্যাংক ইউ চিঙ্কি। না বাচ্চারা, এতে একে অপরকে হেল্প করো না। এইটা তো একটা আই টেস্ট। এই টেস্টে চিটিং করা উচিত নয়। ওকে। চলো বাচ্চারা, আপনাদের সঙ্গে একটা আমরা কুইজ খেলবো। সব বাচ্চারা একটা গ্রুপ করে বসে যাও। যে বাচ্চা সব থেকে বেশি আনসার দেবে সে জিতবে। বলো তো বাচ্চারা, আইজের জন্য সব থেকে হেলদি ভেজিটেবল কোনটা? আপনাদের অপশন হলো ক্যারেট আর গ্রিন ভেজিটেবলস। বলো বাচ্চারা, কারেক্ট আনসারটা কি? অনলি এ কিংবা বি কিংবা বোথ? বলো তো বাচ্চারা, তাড়াতাড়ি বলো, আরে সময়টা তো চলে যাচ্ছে। ভলেন্টিয়ার তখন নোটিস করে যে সব বাচ্চারাই ভাবছে যে অ্যানসারটা কি হবে, কিন্তু চিঙ্কি শুধু কিছু ভাবছিল না, উল্টো স্মাইল করছিল। চিঙ্কি, তুমি স্মাইল করছো কেন? তুমি কি এর আনসারটা জানো? হ্যাঁ দাদা, আমি এর অ্যান্সার জানি, কিন্তু যখন আর কেউ পারবে না তখন আমি অ্যান্সার দেব। আমরা হেরে পারছি গেছি। না। হ্যাঁ হ্যাঁ, বলো চিঙ্কি, বলো আনসারটা। এর উত্তর হলো বোথ। ভেরি গুড চিঙ্কি, সঠিক উত্তর। সব বাচ্চারা তখন চিঙ্কির জন্য হাততালি দেয়। এরকমই আরো অনেক ধরনের টেস্ট হয়, আর শেষমেশ সময় আসে প্রাইজ ডিস্ট্রিবিউশনের। সব ভলেন্টিয়ার্স আর ডক্টর আঙ্কেল এক জায়গায় দাঁড়িয়ে, আর বাচ্চারাও এক জায়গায় গ্রুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। তো বাচ্চারা, আজকের প্রাইজ তাকেই দেওয়া হবে যার আইস সব থেকে বেশি হেলদি। এনি গেসেস যে এই প্রাইজ কে পেতে চলেছে? আমরা গেস করতে পারছি না কাকু, আপনি বলুন না যে প্রাইজ কে পাবে। আচ্ছা আচ্ছা, তো আমি বলছি, আজকের প্রাইজ যাচ্ছে চিঙ্কির কাছে। সব বাচ্চারা চিঙ্কির জন্য তালি বাজাতে লাগে। ওয়াও চিঙ্কি, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস চিঙ্কি।
কংগ্রাচুলেশনস চিঙ্কি। থ্যাংক ইউ গাট্টু, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ এভরিওয়ান। এসো চিঙ্কি, এসে নিজের গিফটটা নিয়ে নাও। চিঙ্কি একটা গিফট হ্যাম্পার পায় আরও ভীষণ খুশি হয়। আর গট্টু বাবা, তুমি একটু কম ভিডিও গেম খেলো আর টিভিটাও একটু কম দেখো। হিহি, আমি খেয়াল রাখবো। বাচ্চারা, আপনাদের সকলকে নিজের আইস চিঙ্কির মতন করতে হবে, ভালো ডায়েট নিতে হবে, বেশি টিভি কিংবা গেমস খেলা উচিত না, বেশি স্ক্রিন টাইমে আমাদের চোখ খারাপ হয়ে যায়, বুঝলে বাচ্চারা? আমরা বুঝে গেছি। ভেরি গুড বাচ্চারা, আমি নিশ্চিত যে তোমরা এই সব কথাগুলো ফলো করবে। তো দেখা হচ্ছে নেক্সট আই চেকআপ ক্যাম্পে। আমি আশা করি তখন আপনাদের আইস খুবই হেলদি হবে। বাই বাচ্চারা। বাই বাই ডক্টর আঙ্কেল। আর এরই সাথে কলোনির আই চেকআপ ক্যাম্প শেষ হয়ে যায় আর সব বাচ্চারা নিজের নিজের ঘরে চলে যায়। নতুন ক্লাস টিচার। প্রতিদিনের মতো আজকেও গাট্টু চিঙ্কি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তাড়াতাড়ি কর গাট্টু, না হলে আজকেও স্কুলে লেট হব। আর রোজকার মতো সীমা ম্যাম আজকেও বকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি হয়ে গেছি চিঙ্কি, চলো। আরে দাঁড়া দাঁড়া, এনি তোদের টিফিন বক্স রেখে নে। গাট্টু চিঙ্কি ওদের টিফিন বক্স ব্যাগে রেখে নেয় আর বাবার সাথে স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছেই ওরা ক্লাসের দিকে এগোয়, কারণ আবার ওরা স্কুলে যেতে লেট করেছে। আর এটা ভাবতে ভাবতেই ওরা ক্লাসের দিকে দৌড়চ্ছিল। ওরা ক্লাসে গিয়ে দেখে যে সেখানে তো সীমা ম্যাম নেই। তো ওরা তাড়াতাড়ি নিজের সিটে গিয়ে বসে পড়ে। আরে গুটি, এখনো পর্যন্ত সীমা ম্যাম এলেন না যে? হ্যাঁ চিঙ্কি, আজ মনে হয় ওনার তোদের মতনই লেট হয়েছে। তো কি আজকে ম্যামেরও লেট আসার জন্য পানিশমেন্ট পাবে উনি? আর এটা শুনে চিঙ্কি, গুড্ডি, বান্টি আর গাট্টু হাসতে লাগে। তখনই ক্লাসে নতুন টিচার আসে আর সব বাচ্চারা ওনাকে দেখে অবাক হয়ে যায়। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। স্টুডেন্টস, আজ থেকে এক সপ্তাহের জন্য আমি তোমাদের ক্লাস টিচার, কারণ সীমা ম্যাম স্কুলের কিছু ফাংশনে বিজি থাকবেন, ঠিক আছে? আর এটা শুনতেই বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয়। সাইলেন্স। স্টুডেন্টস, আমি কিন্তু আমার ক্লাসে কোনো রকমের আওয়াজ শুনতে পছন্দ করি না। এক সপ্তাহ পর্যন্ত আমি তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স নেব, ঠিক আছে? আর 4th পিরিয়ডে তোমাদের ম্যাথ ক্লাসও আমি করাবো। তোমাদের সবাইকে কিন্তু আমার ক্লাসে খুব শান্ত থাকতে হবে, ওকে? ওকে ম্যাম। তারপর ম্যাম ক্লাসে সবার অ্যাটেন্ডেন্স নেন আর সেখান থেকে চলে যান। টিফিন টাইমে গাট্টু, চিঙ্কি, গুড্ডি, বান্টি একসাথে টিফিন করছিল। ভাই, আমার তো নতুন ম্যাম খুবই স্ট্রিক্ট মনে হচ্ছে। ঠিক বললি, আমরা তো ওনার ক্লাসে কথা বলতে পারবো না। যদি উনি বকা দিয়ে দিলেন তো? আমার তো সীমা ম্যামের কথা খুব মনে পড়ছে। উনি যেন খুব তাড়াতাড়ি চলে আসেন। ঠিক বলেছিস, আমাদের সীমা ম্যাম কত ভালো, তাই না? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি নিজের টিফিন শেষ করো। 4th পিরিয়ডের বেল লাগবে এখনই, না হলে সে নতুন টিচারের থেকে আমরাই বকা খাবো। আরে গাট্টু, ভালো কথা বল। এরকম কিচ্ছু হবে না, আমরা সবাই ভালো স্টুডেন্ট না? তখনই বেল বেজে ওঠে আর সবাই তাড়াতাড়ি হাত ধুয়ে নেয় আর শিগগিরই সবাই গিয়ে নিজের সিটে চুপচাপ বসে পড়ে। আর তখনই নতুন ক্লাস টিচার চলে আসেন। গুড আফটারনুন স্টুডেন্টস। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন ম্যাম। তোমরা সবাই নিজের ঠিকঠাক করে লাঞ্চ খেয়েছো তো? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ভয়ের চোটে কেউই ম্যামকে ঠিকঠাক জবাব দিয়ে উঠতে পারে না। আরে কি হয়েছে? মনে হচ্ছে আজকে কেউ টিফিন ঠিকঠাক করে খাওনি। কারোর মধ্যে কোনো এনার্জি নেই। এখন এনার্জি ছাড়া তোমরা ম্যাথস কি করে করবে? বাচ্চাদের চুপচাপ দেখে ম্যাম এবার বলেন, আচ্ছা এটা বলো, তোমাদের মধ্যে সবার প্রথম ইন্ট্রোডাকশন আমাকে কে দেবে? কিন্তু আবার কেউ কোনো কথা বলে না। তখন ম্যাম ভাবেন, মনে হচ্ছে ওরা আমার জন্য একটু ভয় পাচ্ছে। আর তখনই ম্যামের মাথায় একটা আইডিয়া আসে। উনি বলেন, আমার মনে হচ্ছে তোমরা সবাই আমাকে ভয় পাচ্ছ। এখন তোমরা যদি তোমাদের ইন্ট্রোডাকশন না দাও, তবে পড়াশোনা আমরা কি করে করব একসাথে? তো কি করব আমরা? চলো একটা গেম খেলি আমরা। আর গেমের নাম শুনতেই সব বাচ্চারা খুশি হয়ে ওঠে। গেম? কোন গেম ম্যাম? একটা দারুণ ইন্টারেস্টিং গেম, যেখানে আমি যেই বাচ্চার নাম নেব সে দাঁড়িয়ে নিজে নয়, নিজের বেস্ট ফ্রেন্ডের ইন্ট্রোডাকশন দেবে আর তার ব্যাপারে আমাকে বলবে।
সব বাচ্চারা এতে খুব কনফিউজ হয়ে যায়। তখন ম্যাম বলে, আরে তোমাদের তো দেখে খুব কনফিউজ মনে হচ্ছে, দাঁড়াও এখনই বোঝাচ্ছি। বাবু তুমি দাঁড়িয়ে পড়ো। ইয়েস ম্যাম। এবার তুমি আমাকে তোমার নাম বলো আর তারপর বলো যে এই ক্লাসে তোমার বেস্ট ফ্রেন্ড কে। ম্যাম আমার নাম হলো গট্টু, আমার বেস্ট ফ্রেন্ড তো বান্টি, এই যে বান্টি। আচ্ছা তো গট্টু, এবার নিজের বেস্ট ফ্রেন্ডের ইন্ট্রোডাকশন দাও আমায়, যে ওর কি পছন্দ আর ওর ফেভারিট সাবজেক্ট কি। ম্যাম এটা বান্টি, আর এর ফেভারিট সাবজেক্ট তো ইংলিশ, আর হ্যাঁ এ আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসে। আরে বাহ, এটা তো বেশ দারুণ কথা। এবার তুমি বলো যে তোমার ফেভারিট সাবজেক্ট কি গট্টু। ম্যাম আমার ফেভারিট সাবজেক্ট তো ম্যাথস। সীমা ম্যাম খুব ইন্টারেস্টিং ভাবে আমাদেরকে বোঝায়, আর ওনার ম্যাথস কুইজেও আমি ফার্স্ট আসি। দ্যাটস গ্রেট গট্টু, নাও সিট ডাউন। ওকে ম্যাম। এবার কার পালা? হ্যাঁ তুমি বলো, হ্যাঁ তোমার নাম কি আর কে তোমার বেস্ট ফ্রেন্ড। গুড্ডি তখন দাঁড়িয়ে পড়ে আর বলে, ম্যাম আমার নাম গুড্ডি আর আমার বেস্ট ফ্রেন্ড চিঙ্কি। চিঙ্কি এটা শুনে খুব খুশি হয়ে যায় আর হাত উঁচু করে ম্যামকে বলে যে ওরই নাম চিঙ্কি। আচ্ছা আচ্ছা গুড্ডি, এটা বলো তুমি কি জানো যে চিঙ্কি খেতে ঠিক কি ভালোবাসে? হ্যাঁ ম্যাম, চিঙ্কির সব থেকে ফেভারিট হলো চিজ স্যান্ডউইচ, যেটা আমার মা টিফিনে পাঠায়, ওটাই ফেভারিট। আচ্ছা চিঙ্কি গুড্ডিকে ঠিক কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ও একদম ঠিক বলেছে। ভেরি গুড গুড্ডি, এবার তুমি বসে পড়ো। এবার আমাকে কে নিজের বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে বলবে। এবার সব বাচ্চারাই নিজের থেকে হাত উঁচু করতে লাগে আর আনসার করতে লাগে। এভাবে আস্তে আস্তে নতুন টিচারের সাথে বন্ধুত্ব হয়ে যায় আর সব বাচ্চাদের ম্যামের সাথে ইন্ট্রোডাকশনও হয়ে যায়। ধীরে ধীরে সবাই ম্যামের সাথে ফ্রেন্ডলিও হয়ে যায় আর মনোযোগ সহকারে ম্যাথস করতে লাগে। এইভাবেই এক সপ্তাহ কেটে যায় আর সীমা ম্যাম ফিরে আসেন। গুড মর্নিং বাচ্চারা, তো তোমরা আমাকে খুব মিস করেছো তো? করলাম ম্যাম। আজ থেকে আমি আবার তোমাদের পড়ানো শুরু করব। ম্যাম আপনি জানেন আমাদের নতুন ক্লাস টিচার খুব ভালো লাগলো, উনি আমাদের ফার্স্ট ডেতে গেম খেলালো। আর ম্যাম উনি আমাদের ম্যাথস কুইজও করিয়েছিলেন, যেখানে প্রতিবারের মতো গট্টু জিতেছে। সেটা তো হওয়ারই ছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, কিন্তু আমরা আপনাকে খুব মিস করেছি। ইয়েস ম্যাম। কোনো ব্যাপার না, এবার তো আমি ফিরে এসেছি, তো চলো আগের মতনই আবার ম্যাথস ক্লাস শুরু করা যাক। আর কখনো কখনো সেই ম্যামও তোমাদের পড়াতেও আসবে। ওকে ম্যাম। আর এইভাবে পুরো ক্লাস আবার তাদের পুরনো ম্যামের সাথে ক্লাস রিজিউম করে। নতুন প্রতিবেশী। দুদিন ধরে গট্টু চিঙ্কি তাদের মামা বাড়িতে ছিল, কারণ ওদের স্কুলে দুদিনের ছুটি ছিল। এখন দুদিন পর ওদের বাড়ি ফেরারও সময় হয়ে আসে। গট্টু চিঙ্কি মা বাবার সাথে বাড়ি ফেরার জন্য ট্রেনে বসে যায়। মা দিদার বাড়িতে কত মজা আসলো, আমরা আবার আসবো এখানে। হ্যাঁ হ্যাঁ, কেন না গট্টু? তখনই গট্টুর সামনে দেখে যে একটা বাচ্চা তার বাবার সাথে বসেছিল, আরও হুইল চেয়ারে ছিল। গট্টু চিঙ্কির ওর সাথে ভালো বন্ধুত্ব হয়। হাই, তোমার কি নাম? আমার নাম মন্টি। আচ্ছা তো তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাবার সঙ্গে মুম্বাইতে যাচ্ছি নতুন ঘর দেখতে, কারণ বাবা সেখানে ট্রান্সফার হতে চলেছে। আচ্ছা মন্টি, এটা তো দারুণ কথা। জানো আমিও সেখানেই থাকি, আর আমরা এখানে দিদার বাড়ি গিয়েছিলাম। মন্টি আর গট্টু চিঙ্কির বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় আর ওরা খুব গল্প করে। মন্টি, তোমার বাবা যদি মুম্বাইতে ট্রান্সফার হতে চলেছে, তাহলে তো তুমি নতুন স্কুলে অ্যাডমিশনও নেবে, তাই না? এটা শুনে মন্টি খুব উদাস হয়ে যায়। কি হলো মন্টি, তুমি গট্টুর কথা শুনে এত উদাস হলে কেন? আসলে গট্টু চিঙ্কি, যে স্কুলে আমার অ্যাডমিশন নেওয়ার আছে না, সেইখানে অ্যাডমিশন নেওয়ার আগে আমাকে ম্যাথসের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। কিন্তু আমার তো ম্যাথস উইক, আমার না খুব ভয় করছে সেই কারণে। আরে এতে ভয় পাওয়ার কি আছে মন্টি, তুমি কি জানো পন্টুন কিডসের ওয়েবসাইটে অনেকগুলো এমন মজার গেমস আর টয়েস আছে যার সাহায্যে
তুমি সহজে ম্যাথ শিখতে পারো। সত্যিতে নাকি গাট্টু? আমি তাহলে নিশ্চয়ই সেই ওয়েবসাইট দেখব। আর এভাবেই কথা বলতে বলতে যাত্রা শেষ হয়ে আসে। গাট্টু চিঙ্কি মা বাবার সাথে ট্রেন থেকে নেমে যায়, আর পেছনে পেছনে মন্টিও বাবার সাথে নামে। গাট্টু চিঙ্কি নিজের ঘরে চলে যায়, কিন্তু ওদের মন্টির কথা খুব মনে পড়ছিল। গাট্টু, আমাদের না মন্টির বাবার ফোন নাম্বারটা নেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমাদের খেয়ালই হলো না। হ্যাঁ চিঙ্কি, কে জানে আমরা আর মন্টির সঙ্গে দেখা করতে পারবো কিনা। আমার মন্টির খুব মনে পড়ছে, সে কত ভালো ছিল। হ্যাঁ গাট্টু। তখনই মা সেখানে চলে আসে। গাট্টু চিঙ্কি, কালকে থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো আজ রাতেই তোদের ব্যাগ একদম প্যাক করে রেখে দে, ঠিক আছে? ওকে মা। গাট্টু চিঙ্কি ব্যাগে কপিজ রেখে ঘুমিয়ে পড়ে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়, আর স্কুলে বিজি হওয়ার কারণে গাট্টু চিঙ্কি মন্টির ব্যাপারে ভুলেই যায়। একদিন সন্ধেবেলায় যখন গাট্টু চিঙ্কি হোমওয়ার্ক করছিল, তখনই বাবা আসে। গাট্টু চিঙ্কি, তুমি কি জানো আমাদের পাশের বাড়িতে নতুন নেবার্স থাকতে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম দুপুরবেলায় অনেক জিনিসপত্র এলো পাশের ঘরে। কে জানে কে এসেছে, চলো ওদের সাথে দেখা করে আসি। হ্যাঁ মা, আমি আর চিঙ্কি তোমার সঙ্গে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সোনারা। তখনই গাট্টু চিঙ্কির ঘরের ডোরবেল বাজে, আর ওদের নতুন প্রতিবেশী ঘরের মধ্যে আসে। আর সে অন্য কেউ নয়, স্বয়ং মন্টি, নিজের মা বাবার সাথে। মন্টি আর গাট্টু চিঙ্কি একে অপরকে দেখে অবাক হয়ে যায়। মন্টি, তুমি? গাট্টু চিঙ্কি, তোমরা এখানে? এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ মন্টি, কিন্তু তুমি এখানে কি করে? গাট্টু চিঙ্কি, আমি হলাম তোমার নতুন নেবার, আর ইনি হলেন আমার বাবা মা, আর আমরা এখন পাশের বাড়িতেই থাকবো। আরে বাহ, এইটা তো দারুণ ব্যাপার হলো, তাই না গাট্টু চিঙ্কি? তোমরা যেই বন্ধুকে এত মিস করছিলে, সেই তোমাদের নতুন নেবার। সত্যি, এটা তো দারুণ। এখন কি মজাই না হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা খুব খেলবো আর খুব কথা বলবো। এইটা তো খুব ভালো হলো যে বাচ্চারা আগের থেকেই চেনা জানা করে রেখেছে, না হলে তো আমাদের মন্টির খুব চিন্তা হয়। গত স্কুলটাতেও মন্টির বেশি বন্ধু ছিল না, আর সে সবসময় একলা থাকতো। গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ডিনারে ইনভাইট করতে চাই। গাট্টু চিঙ্কি, তোমরা আসবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আসবো। তারপর মন্টি ওর মা বাবার সাথে সেখান থেকে চলে যায়। গাট্টু চিঙ্কি ডিনারে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। মা, আমাদের মন্টির জন্য একটা গিফট নিয়ে যাওয়া উচিত না? সে আমাদেরকে ইনভাইট করেছে কালকে। হ্যাঁ মা, গাট্টু ঠিক বলছে। এটা তো গাট্টু একদম ঠিক বলেছে মা, কিন্তু মন্টির জন্য ঠিক কি গিফট নিয়ে যাওয়া যায়? গাট্টু, মনে আছে মন্টি বলছিল ও নাকি ম্যাথসে উইক? তাহলে চ না আমরা পুন্টুন কিডসের ওয়েবসাইট থেকে সেই ম্যাথসের ম্যাগনেটিক অ্যাক্টিভিটিটা অর্ডার করি। ওর সাহায্যে ও খুব ইজিলি ম্যাথস এক্সামের প্রিপারেশন করে নেবে। আরে এটা তো খুব ভালো আইডিয়া চিঙ্কি, এটাই করব। হ্যাঁ, সেইটা পুন্টুনের ওয়েবসাইটে ওই যে ম্যাগনেটিক কারের গেম আছে না, ওইটা অর্ডার করা হোক মন্টির জন্যে। আমার মনে হয় গিফটটা খুব ভালো লাগবে তার। তারপর গাট্টু চিঙ্কি মায়ের সাহায্যে রেসিং কার আর ম্যাগনেটিক ম্যাথমেটিক অ্যাক্টিভিটি অর্ডার করে দেয়। আর ডিনারের রাতে গাট্টু চিঙ্কি সে দুটো গিফটকে ভালো করে গিফট র্যাপ করে নিয়ে যায়। ডিনারের পর গাট্টু চিঙ্কি মন্টুকে সেই গিফট দেয়। মন্টি, দেখো আমি আর চিঙ্কি এইটা তোমার জন্য নিয়ে এসেছি। ওয়াও গাট্টু, এইটা কি? খুলে তো দেখো, দেখবে তোমার দারুণ মজা লাগবে। খোলো। মন্টি যেই বক্সটাকে খুলে দেখে, তো ভেতরে পায় রেসিং গেমস আর ম্যাথসের সেই গেমটা। ওয়াও, এটা তো কত ভালো কার গেম দিয়েছো। আর এই ম্যাথস গেমটার কারণে আমি নিশ্চয়ই এন্ট্রান্সে পাস হয়ে যাব। তোমাদের মনে ছিল যে আমার এইটা দরকার। থ্যাংক ইউ গাট্টু চিঙ্কি। ওয়েলকাম মন্টি। নিজের বন্ধুদের সব কথা মনে থাকে। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আর এই রেসিং কারের গেমটা আমার খুবই ভালো লেগেছে। চলো আমরা সকলে মিশে গেমটাকে খেলি। তো গাট্টু চিঙ্কি আর মন্টু মিলে সেই গেম খুব খেলে, আর এভাবেই ওদের নতুন প্রতিবেশী মন্টির সাথে দারুণ বন্ধুত্ব হয়ে যায়। ফুচকা কাকু। গাট্টু চিঙ্কি আর হরি
স্কুলের লাঞ্চ ব্রেকে একসাথে কথা বলছিল। বন্ধুরা, তোমরা কি সবাই জানো স্কুলের বাইরে একটা নতুন ফুচকাওয়ালা কাকু এসেছে? ওনার ফুচকাটা খুবই টেস্টি হয়। তখন বান্টিও সেখানে চলে আসে। হ্যাঁ, ওনার ফুচকা তো আমিও খেয়েছি। আরে খুব টেস্টি হয় ওনার ফুচকা। আচ্ছা, কিন্তু আমি তো খাইনি। হ্যাঁ গাট্টু, আচ্ছা সেই ফুচকা কি খেতে খুব টেস্টি? আরে বলো না চিঙ্কি, সব থেকে বেস্ট ফুচকা আছে ওনার কাছে। তোরা এত বলছিস যে আমার জিভে এখন জল আসছে, মন করছে এক্ষুনি গিয়ে খাই। চল না গাট্টু, আজকে আমরা সেই ফুচকা কাকুর ফুচকা ট্রাই করি। ও না না চিঙ্কি, ভুলে গেলে মা বাইরে থেকে এইসব জাঙ্ক ফুড খেতে মানা করেছে। এটা হেলদি হয় না। না ও হ্যাঁ গাট্টু, ঠিক বলছিস তুই। মা তো মানা করেছে, কোনো ব্যাপার না, আমরা খাবো না ফুচকা। তারপর ক্লাস আবার শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়াশোনা শুরু করে। স্কুল শেষ হওয়ার পরে গাট্টু, চিঙ্কি আর হরি একসাথে বাড়ি ফিরছিল। তখনই ওরা বান্টিকে ফুচকা খেতে দেখে নেয়। আরে এটা তো বান্টি, এই তো কাকুর স্পেশাল ফুচকা খাচ্ছে। গাট্টু চিঙ্কি, চলো না খাই। মনে হয় আজকে কাকু তো খুব ভালো ফুচকা বানিয়েছে। সুগন্ধ তো এখান অব্দি আসছে। আর চলো না যাবো। না না হারি, আমরা খাবো না। তোমার খাবার আছে তো তুমি খেয়ে নাও, আমরা এখানেই আছি। আচ্ছা ঠিক আছে গাট্টু। তারপর হরি আর বান্টি মজা করে ফুচকা খায়। ওয়াও, কি ভালো খেতে। কাকু আর একটু স্পাইসি করুন না। হরি আর বান্টিকে খেতে দেখে গাট্টু চিঙ্কিরও খুব মন করতে লাগে। গাট্টু দেখ না, ওদের খেতে দেখে তো মনে হচ্ছে ফুচকা দারুণ টেস্টি খেতে হয়েছে। আমার খুব ইচ্ছে করছে গাট্টু। হ্যাঁ চিঙ্কি, ইচ্ছে তো আমারও হচ্ছে, কিন্তু কি করা হবে বলো? তখনই ফুচকা কাকু গাট্টু চিঙ্কিকে এভাবে উদাস দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো বাচ্চারা, আর তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি পছন্দ নয় নাকি? না না কাকু, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মা বাইরের কোনো খাবার খেতে মানা করেছে, কারণ তাতে আমাদের হেলথ খারাপ হতে পারে। আরে এই কথাটা তোমরা আগে বলনি কেন? আরে আমার ফুচকা খুবই হেলদি। গাট্টু চিঙ্কি কাকুর কথা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ হেলদি, কিন্তু এটা কি করে হতে পারে? হ্যাঁ কাকু, ফুচকা আবার হেলদি কি করে হয়? বাচ্চারা, এই যে ফুচকা, এটা 100% আটা দিয়ে তৈরি, যেটা খুবই হেলদি হয়। আর তার সঙ্গে আমি ফিল্টারের জল ইউজ করি এই তেঁতুলের জল বানানোর জন্যে। তার সঙ্গে আমি আমার ফার্মের ফ্রেশ আর অর্গ্যানিক সবজি ইউজ করি। তাই আমার ফুচকাগুলো খুব হেলদি, আর এগুলো খেলে তোমাদের শরীর খারাপও হবে না। কাকুর কথা শুনে গাট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায়। আর তখন ওরাও বান্টি আর হরির সাথে ফুচকা খেতে লাগে। ঠিক বলেছিলে তুমি বান্টি, কাকুর মতন ফুচকা আর কেউ বানাতে পারে না। হ্যাঁ দারুণ, সত্যি দারুণ খেতে। তারপর ফুচকা খেয়ে সবাই ঘরে চলে যায় আর এসে মাকেও ফুচকার ব্যাপারে বলতে লাগে। আরে বাহ, এটা তো দারুণ কথা, কিন্তু মনে রাখবে যতই হোক হেলদি, কিন্তু সেটা রোজ রোজ খাওয়া কিন্তু একদম ভালো নয়। ঠিক আছে সোনারা? ওকে মা। গাট্টু চিঙ্কি ফুচকা খেয়ে এত মজা পায় যে মায়ের কথা মনে রাখতে ভুলে যায়। আর পরের দিন সবাই মিলে আবার সেই ফুচকার দোকানে যায়। চলো আজকে গিয়ে আবার ফুচকা খাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে কিন্তু আমাদের প্রত্যেক দিন এমনি ফুচকা খাওয়া উচিত না বন্ধুরা। আরে সেটা কেন? কাকুই তো বলেছে যে ওনার ফুচকা একদম হেলদি, তো আমাদের কি অসুবিধা হতে পারে? তো সব বাচ্চারা আবার সেই ফুচকা কাকুর কাছে যায় আর পেট ভরে ফুচকা খায়। এভাবেই এক সপ্তাহ কেটে যায় আর বাচ্চারা রোজ রোজ কাকুর কাছে আসে। বাচ্চারা, মনে হয় তোমাদের আমার বানানো ফুচকা খুব ভালো লেগেছে। হ্যাঁ কাকু, ঠিক বললেন আপনি। আমার তো প্রত্যেক দিন আপনার ফুচকা খাওয়ার অপেক্ষা থাকে। হ্যাঁ কাকু, আমি তো সারাদিন তোমার ফুচকা খেতে পারি। হ্যাঁ, এটা তো ঠিক যে আমার বানানো ফুচকা খুবই হেলদি, কিন্তু তবু এটা ফুচকা তো। কিন্তু এমন কেন আঙ্কেল? আপনি তো বলেছিলেন যে এটা খুব হেলদি।
ওটা আপনাদের অন্য হেলদি খাবারের জায়গা তো নিতে পারবে না না? আচ্ছা একটা কথা বলো, এইখান থেকে যাওয়ার পরে আপনাদের মধ্যে কে কে ভালো করে লাঞ্চ করে? ও, আমার পেট এতগুলো ফুচকা খেয়ে একদম ফুল হয়ে যায়। আমি তো তবু লাঞ্চ করতে পারি না। আমারও তাই, আমারও। আর আমিও। দেখলে বাচ্চারা, এইটাই তো আমি তোমাদেরকে বোঝাতে চাই। যদি তোমরা এমন করে প্রত্যেক দিন ফুচকা খাবে, আপনারা খাবার ঠিক করে খাবেন না আর আপনাদের হেলথের ক্ষতি হবে। তাই আপনাদের ফুচকা খাওয়া তো উচিত, কিন্তু একটা লিমিটে, বুঝলে বাচ্চারা? হ্যাঁ কাকু, একদম ঠিক বলছেন। আমিও তোমার কথা বুঝতে পারলাম কাকু। তাহলে ঠিক আছে, আমরা এখন থেকে উইকে শুধু দুবারই ফুচকা খাবো, বাকি দিন ভালো করে খাবার খাবো। হ্যাঁ, কিন্তু সেই দুবারে আমরা অনেকগুলো ফুচকা খাবো। আর সব বাচ্চারা আর ফুচকার কাকু বান্টির কথা শুনে একসাথে হেসে ওঠে। আর আমিও আপনাদের জন্য খুব টেস্টি ফুচকা বানিয়ে রাখবো বাচ্চারা। ওকে কাকু। এভাবে গাট্টু চিংকি সপ্তাহে শুধু দুবার ফুচকা কাকুর কাছে যায় আর মজা করে খায়। এভাবে ওদের স্বাস্থ্যও ঠিক থাকে আর ওরা ফুচকাও খুব মজা করে খায়। বাচ্চাদের পিৎজা পার্টি। গাট্টু আর চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা বাবা, তোমরা কি রেডি হয়ে গেলে? তাড়াতাড়ি চলো, প্যারেন্টস টিচার মিটিং শুরু হয়ে গিয়ে থাকবে। আরে আমি তো কখন থেকে রেডি গাট্টু, তোমার মাকে দেখো এখনো রেডি হয়নি। যাও চিঙ্কি, তোমার মাকে গিয়ে বলো যে তাড়াতাড়ি করুক। ওকে বাবা। আরে আরে, এসে গেছি আমি। চলো এবার গাট্টু চিংকি আর মা বাবা স্কুলে যায়। গাট্টু চিঙ্কি, কি মনে হয় তোমাদের কেমন মার্কস থাকবে? টিচার কোনো কমপ্লেন করবে না তো? না না বাবা, আমরা তো কমপ্লেন করার মতন কাজই করিনি, তাই না চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর আমরা তো পড়াশোনাও খুব মন দিয়ে করেছি, তাই রেজাল্টও ভালোই হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। এবার কিন্তু গাট্টু চিংকি বেশ রাত জেগে জেগে পড়াশোনা করেছে। ওহো, চলো তোমার ক্লাস এসে গেছে, এখনই জানতে পারবে সব। ক্লাসে গুড্ডি, হরি আর বান্টিরও মা বাবা এসেছিল। গুড মর্নিং ম্যাম। হ্যালো ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। তারপর মা বাবা বাকি প্যারেন্টসদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর একে অপরের সাথে কথা বলতে লাগে। এই নাও গাট্টু চিংকি, তোমাদের রেজাল্ট। তোমরা দুজনেই ইউনিট টেস্টে বেশ ভালো রেজাল্ট করেছো। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। দেখলে বাবা, আমি বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, ভেরি গুড। ভেরি গুড সোনারা, তোরা মন দিয়ে এভাবেই পড়াশোনা করিস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু চিংকি অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগে আর মার্কস ডিসকাস করে। আমি তো সায়েন্সে সব থেকে বেশি মার্কস পেয়েছি। আরে সায়েন্সে তো আমার সব থেকে কম এসেছে, কিন্তু ইংলিশে ক্লাসে আমার সব থেকে হাইয়েস্ট এসেছে। ইংলিশে আমার একটু কম রয়ে গেছে, কিন্তু ক্লাসে আমার হিন্দিতে সব থেকে হাইয়েস্ট এসেছে। বাচ্চারা, তোমরা সকলে খুব ভালো মার্কস এনেছো। যেখানে ভুল ত্রুটি রয়েছে সেইখানে একটুখানি কষ্ট করো আর তাকে ইমপ্রুভ করো। হ্যাঁ বাচ্চারা, এক্স্যাক্টলি। সব বাচ্চারা এত ভালো মার্কস স্কোর করেছে যে এর জন্য আপনাকে তো ট্রিটও দেওয়া উচিত। বলো, কি খাবার খাবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। বলো কি খাবে? আজ তো পার্টি করাই উচিত। আঙ্কেলের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ওয়াও, পার্টি! বলো বন্ধুরা, কি খাবে তোমরা? চল না আমরা চাট খেতে যাব। না না চিংকি, চাট তো আমরা মাঝে মধ্যেই খাই, চল না কিছু আলাদা খাই। হ্যাঁ, একদম ঠিক বললো গুড্ডি। আজকের পার্টি স্পেশাল, তাই আমাদের কিছু স্পেশাল খাওয়া উচিত নয়? বাচ্চারা এভাবেই নিজেদের মধ্যে ডিসকাস করতে লাগে যে কি খাওয়া যায়, আর মা বাবারা ওদের দেখে হাসতে লাগে। তারপর সব বাচ্চারা একসাথে বলে, পিৎজা! আমরা ডিসাইড করে নিয়েছি। হ্যাঁ, আমরা পিৎজা খেতে যাব। সব ঠিক আছে, চলো গিয়ে পিৎজা পার্টি করি। তারপর সবাই মিলে পিৎজা খেতে যায় আর আরাম করে টেবিল নিয়ে বসে পড়ে। হ্যাঁ বাচ্চারা, আপনাদের কোন কোন পিৎজা খাবার আছে? আমার তো ভেজিটেরিয়ান পিৎজা খাওয়ার আছে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই পিৎজাটাই খাবো, ওতে কর্ন, ক্যাপসিকাম আর টমেটো দিও। হ্যাঁ বাবা। ঠিক আছে গাট্টু চিঙ্কি আর গুড্ডি, হারি, বান্টি, তোমাদের কোন পিৎজাটা চাই? কাকু, আমি চিজি পিৎজা খাবো। আমি বেল পেপারের সেই স্পাইসি পিৎজা খাবো।
হ্যাঁ হ্যাঁ, আমিও হারিওয়ালা পিৎজা খাবো, সেটা খুব ভালো হয়। ঠিক আছে বাচ্চারা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে আসছি। বাবা অর্ডার দিতে চলে যায় আর বাকি প্যারেন্টস আর বাচ্চারা গল্প করতে লেগে যায়। আমার আর চিঙ্কির পিৎজা তো কত হেলদি হবে। হ্যাঁ, টেস্টও থাকবে, হেলদিও থাকবে, সব কিছুর বেস্ট মিক্স। কিন্তু আমার চিজি পিৎজার তো কোনো কম্পিটিশন নেই। ওর চিজি পুল দেখে আমার থেকে চাস না কিন্তু। এটা শুনে গাট্টু, চিংকি আর হরিবান্টি চিন্তায় পড়ে যায় আর একে অপরকে দেখতে লাগে। তো হরি আস্তে আস্তে বান্টির কানে বলে, আরে বান্টি, তুমি আবার কোথাও ভুল করে দাওনি তো? গুড্ডির পিৎজাটা সব থেকে বেশি টেস্টি হতে চলেছে না তো? আরে কেমন কথা বলছিস হারি, আমাদের পিৎজাও খুব টেস্টি হবে, টেনশন নিও না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার পিৎজা নিয়ে চলে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের পিৎজা এসে গেছে, তাড়াতাড়ি এগুলোকে এনজয় করো। বাহ, বেশ দারুণ গন্ধ তো। চলো চলো, তোরা শুরু কর। আমাকে দিন, আমি সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও আপনার হেল্প করে দিচ্ছি। সবার প্লেটে পিৎজা এসে যায়। কত টেস্টি পিৎজাটা, ওয়াও ওয়াও, আমার পিৎজা তো খুব ইয়ামি। কিন্তু তোরা যাই বল, এই চিজি পিৎজা কিন্তু সব থেকে বেস্ট। আর গুড্ডির কথা শুনে সব বাচ্চাদের নজর আবার গুড্ডির পিৎজার ওপর যায়। কিরে, তোরা আবার কি ভাবতে লাগলি? মা, এমনিতে আমাদের পিৎজাটা তো খুবই টেস্টি, কিন্তু গুড্ডির চিজি পিৎজা আমাদের খুব ভালো লাগছে। এটা হয় তোদের? কোনো ব্যাপার না, একটা কাজ কর, সবাই পরস্পরেরটা শেয়ার করে নে। এতে তোরা নিজেদের পিৎজাও পাবি আর অন্যদের টেস্টটাও পাবি। ওয়াও, এটা দারুণ আইডিয়া মা। যা তাহলে এটাই করি। আর সব বাচ্চারা নিজেদের পিৎজা শেয়ার করে নেয় আর মজা করে পিৎজা এনজয় করতে লাগে। এইটা ভালো আইডিয়া ছিল মা, আমরা সব পিৎজা খেতে পারলাম, এইটা হলো কথা। আর বান্টির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। আর এভাবে সব বাচ্চারা মিলে নিজেদের পিৎজা পার্টি এনজয় করে। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো! আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি, আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা, ও এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ কাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না, আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে এটা এর জন্য গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট্ট ছিল আর ওর চুল এত লম্বা হয়েছিল না, আর তোমার চুল অনেক লম্বা ছিল, আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্য খুব বদমাশি করতে। ও, এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা, এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো, এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা, আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা কে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল। আর জানো, তোমরা দুজনেও রোজ সন্ধেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল, কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কারটার দিকে তাকিয়েছিল। ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে না। এসো গাট্টু, চিঙ্কি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই, আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা,
আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিঙ্কি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা একটু শান্ত হও, নাহলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা, আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিঙ্কি, আমরা কালকে ওনার কার্ডটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিঙ্কি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে, তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না। বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না, আমি একদম নর্মাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই, আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি। তারপর গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে, আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি, আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো, আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই। বলো কোন গানটা তুমি শুনতে চাও? দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি, মজা এসে গেল। আর দেখো, সিটসগুলো কত কমফোর্টেবল, তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। আহা, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যেও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বা চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও, আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। ব্যাডমিন্টন। সন্ধেবেলায় গাট্টু চিঙ্কি নিজের হোমওয়ার্ক করতে ব্যস্ত ছিল, আর বাবা গাট্টু চিঙ্কির পাশে বসে নিউজ পেপার পড়ছিল, আর মা কিচেনে ছিল। তখনই বান্টি আর গুড্ডি সেখানে আসে। আরে গুড্ডি বান্টি, তোমরা তো একদম ঠিক সময় এসেছো। আমার আর চিঙ্কির হোমওয়ার্ক প্রায় শেষ, তারপরে আমরা সোসাইটির গ্রাউন্ডে গিয়ে খেলবো। আরে না না
হ্যাঁ গট্টু, আজকে আমার ব্যাডমিন্টন খেলার ইচ্ছা হচ্ছে। কিন্তু গুড্ডি, ব্যাডমিন্টন খেলতে গেলে তো আমাদের স্কুলের পাশের গ্রাউন্ডে যেতে হবে এখন, আর ওটা ঘর থেকে তো দূরে আছে। হ্যাঁ চিঙ্কি, কিন্তু কতদিন হলো আমরা ব্যাডমিন্টন খেলিনি। আমি তো নিজের সঙ্গে নতুন র্যাকেটও নিয়ে এসেছি। বাবা সেখানে পাশে বসে গট্টু, চিঙ্কি আর গুড্ডি বান্টির কথা শুনছিল। তো গট্টু চিঙ্কি বাবাকে বলে, বাবা, আমরা কি সেই প্লেগ্রাউন্ডে খেলতে যেতে পারি ব্যাডমিন্টন? মা, সেই গ্রাউন্ডটা ঘর থেকে অনেক দূরে, তোমাদের ফিরতে অনেক দেরি হতে পারে, এত দূরে যাওয়া সেফ নয়। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই সাথে থাকবো আর তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ কাকু, চিঙ্কি ঠিক বললো। ফেরার সময় আমি আর গুড্ডি গাট্টু চিঙ্কিকে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাব। গট্টু চিঙ্কি, আচ্ছা তোরা যাবি তো যা, কিন্তু সাথে একটা ওয়াটার বটল আর সাথে স্ন্যাক্সও নিয়ে যাস কিছু। হ্যাঁ মা, ভালো জিনিস মনে করালে তুমি। আমাকে ক্রস ব্যাগটা দাও না, যেটা পুনটুনের ওয়েবসাইট থেকে কিনেছিলাম। হ্যাঁ মা, আমারও প্লাস ক্রস ব্যাগ চাই। আমিও ওতে আমার ওয়াটার বটল রাখবো। মা তারপর দুজনের ব্যাগ নিয়ে আসে, আর গুড্ডি বান্টি ওদের ব্যাগ দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও গাট্টু চিঙ্কি, এই ব্যাগটা তো খুবই ভালো। হ্যাঁ তাই তো, এই ব্যাগটা আমারও চাই। থ্যাংক ইউ বান্টি গুড্ডি। তোমরাও নিজেদের জন্য গার্লস আর বয়েজ ব্যাগ আনাতে পারো। আমরা এটা পুনটুন কিডসের ওয়েবসাইট থেকে আনিয়েছি। আর শুধু সেটাই নয়, ওখানে অনেক অনেক কাজের জিনিস আর অনেক খেলার জিনিস পেয়ে যাবি। ঠিক আছে গাট্টু চিঙ্কি, আমরা নেব ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেব। তারপর গট্টু চিঙ্কি গুড্ডি আর বান্টির সাথে ব্যাডমিন্টন খেলতে চলে যায়। আর এভাবে 3-4 দিন চলে যায়। ওরা রোজ বিকেলে ব্যাডমিন্টন খেলতে যেত, কিন্তু ফিরে আসতে সন্ধে হয়ে যেত। বাবার ওদের খুব চিন্তা হতে লাগে। পরের দিন গট্টু চিঙ্কির স্কুলে যাওয়ার পর বাবা সেক্রেটারি আঙ্কেলের সাথে দেখা করতে যায়। আরে নমস্কার দাদা, আসুন আসুন, কেমন আছেন আপনি? আমি তো খুবই ভালো আছি। একটা পারমিশন নেওয়ার ছিল। কিসের পারমিশন? আমি চাই যে আমাদের সোসাইটির প্লেগ্রাউন্ডে ব্যাডমিন্টনের নেট লাগানো হোক। গাট্টু চিঙ্কি আর অন্য বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার জন্য স্কুলের পাশের গ্রাউন্ডটাতে যেতে হয়, যেটা ঘর থেকে বেশ দূরে। ঘরে ফিরতে বাচ্চাদের খুব দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আজকেই আমরা সোসাইটির প্লেগ্রাউন্ডে একটা নেট লাগিয়ে দেব। এটা তো খুব ভালো কথা। থ্যাংক ইউ সেক্রেটারি মশাই। তারপর আর কি, বাবা আর সেক্রেটারি আঙ্কেল মিলে গট্টু চিঙ্কির ফিরে আসার আগেই প্লেগ্রাউন্ডে নেট লাগিয়ে দেয়। বিকেলবেলা যখন গুড্ডি আর বান্টি গট্টু চিঙ্কিকে খেলতে ডাকতে আসে, তো বাবা ওকে আটকে দেয়। গুড্ডি বান্টি, গাট্টু চিঙ্কি, আজকে তোমাদের স্কুলের পাশের গ্রাউন্ডে যাওয়ার জন্য কোনো দরকার হবে না। কিন্তু কেন বাবা? কারণ আমি আর সোসাইটি কাকু মিশে আমাদের সোসাইটির প্লেগ্রাউন্ডেই ব্যাডমিন্টনের নেট লাগিয়ে দিয়েছি। এখন তোমাদের ব্যাডমিন্টন খেলার জন্য অতটা দূরে যেতে আর হবে না। দেখো গাট্টু চিঙ্কি, তোমাদের ব্যাডমিন্টন ভেঙে গেছিল না, তাই আমি তোমাদের জন্য নতুন ব্যাডমিন্টন কিনে নিয়ে এসেছি। ওয়াও, থ্যাংক ইউ বাবা। আমরা এখনই গিয়ে সেই সোসাইটির প্লেগ্রাউন্ডে ওটা দেখে আসি। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আমিও। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ কাকু। তারপর সব বাচ্চারা দৌড়ে যায় সোসাইটির প্লেগ্রাউন্ডে নেট দেখতে। আর ওরা সেই নেট দেখে খুব খুশি হয়ে যায়, আর তখনই ব্যাডমিন্টন খেলতে লেগে যায়। আর কিছুক্ষণের মধ্যে বাবা আর সেক্রেটারি কাকু সেখানে চলে আসে। বাবা আর সেক্রেটারি কাকু, আপনারাও খেলুন না। আমরা দুটো টিম বানাবো, খুব মজা আসবে। হ্যাঁ গাট্টু, একটা টিম বাবার আর একটা টিম সেক্রেটারি কাকুর। ঠিক আছে বাচ্চারা তোমরা কি জানো, আমি আমার কলেজের দিনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম। আমার মনে হয় না তোমার বাবা আমাদের টিমের সঙ্গে জিততে পারবে। তাই নাকি আঙ্কেল? তাহলে আমি আপনার টিমে থাকবো। আর আমিও। ঠিক আছে, আমি আর চিঙ্কি বাবার টিমে, সেক্রেটারি কাকু বাবার সঙ্গে আমরা আছি। দেখে নেবেন, আমরাই জিতবো। আর নয়তো আমার বাচ্চারা কারোর থেকে কম নাকি? ব্যাডমিন্টনের ম্যাচ তারপর শুরু হয়ে যায়। আর ধীরে ধীরে সোসাইটির অনেক লোকই বাবা আর সেক্রেটারি সেই ম্যাচ দেখতে চলে আসে। সত্যি সত্যি সেক্রেটারি আঙ্কেল খুব ভালো খেলছিল, কিন্তু বাবা আর গাট্টু চিঙ্কিও কারোর থেকে কম ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা গাট্টু চিঙ্কির সাথে সেই গেমটা জিতে যায়। ওহো, খুব ভালো খবর গাট্টু চিঙ্কি, তোমরা তো নিজের বাবার সঙ্গে মিশে
ব্যাডমিন্টন চ্যাম্পিয়নকে হারিয়েছো। আসলে তো তোমরাই ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। আপনিও খুব ভালো খেললেন সেক্রেটারি মশাই। থ্যাংক ইউ সো মাচ কাকু আমাদের সঙ্গে খেলার জন্য আর এই ব্যাডমিন্টন নেট লাগানোর জন্য। আমরা খুব মজা করেছি। তখনই মা সবার জন্য ওখানে স্ন্যাক্স নিয়ে আসে আর সবাই মায়ের বানানো টেস্টি স্ন্যাক্স খায় আর অনেকক্ষণ আবার ব্যাডমিন্টন খেলে। মা বাবার শপিং। মায়ের ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল আর তিনি সবাইকে ইনভাইটও করেছিলেন। গাট্টু চিংকি খুব এক্সাইটেড ছিল। কতদিন পরে আমরা কারোর বার্থডে পার্টিতে যাচ্ছি, কত মজা আসবে। হ্যাঁ গাট্টু বাবা। মা মা তুমি কি দেখলে ইনভিটেশন কার্ডে লেখা আছে যে পার্টির থিম বলিউড স্টাইল? হ্যাঁ, এইটা আমার কি জিনিস? সেটা আবার কিরকম? আরে মা, এতে সবাই বলিউড স্টাইলে কাপড় পরে আসবে আর বলিউড সঙ্গে সবাই খুব ডান্স করবে। আরে বাহ, এটা তো তাহলে দারুণ পার্টি হতে চলেছে। তারপর গাট্টু চিংকি মিলে পার্টিতে কি পরবে সেই ড্রেস ডিসাইড করে। গাট্টু, আমি না আমার সেই ড্রেসটা পরবো যেটা অনুষ্কা শর্মা কোনো একটা মুভিতে পরেছিল, আর ঠিক আমি সেই রকমই হেয়ার স্টাইলও বানাবো আমার। চিংকি, আমি সলমান খানের মতন ব্রেসলেট আর টি শার্ট পরে যাব। কেন না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, নিশ্চয়ই যাবে। আরে কিন্তু মা, তুমি কি পরবে? আরে আমার কি আবার, আমি যে কোনো একটা শাড়ি পরে নিলেই হবে। কি করে মা, এইটা তো বলিউড থিম পার্টি, তুমি যে কোনো জিনিস কি করে পরবে? এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তখন বাবাও ঘরে চলে আসে আর গাট্টু চিংকি সব ঘটনা বাবাকে বলে। বাবা, তাহলে তুমি পার্টিতে কি পরে যাবে গো? আরে চিঙ্কি মা, আমিও তোমার মায়ের মতন যে কোনো একটা কাপড় পরে নেব। এখন বলিউডের কাপড় কোথায় থেকে আসবে? গাট্টু চিংকি তখন একে অপরকে দেখে আর কিছু ইশারা করে। মা বাবা এতে কিচ্ছু বুঝতে পারে না, তাই কথাও সেখানেই থেমে যায়। তারপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন গাট্টু চিংকি সকাল সকাল প্ল্যান অনুযায়ী তৈরি হয়ে যায় যে তারা যেভাবেই হোক মা বাবাকে আজকে শপিং এ নিয়ে যাবে। আরে দেখো তো, এরা দুজন আবার কি ধরনের জিদ ধরলো একটা। হ্যাঁ গট্টু চিঙ্কি, এই জেদ ছেড়ে দাও তোমরা। না না না, তোমাদের দুজনকে আমাদের সাথে শপিং এ যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিচ্ছু শুনবো না, তোমাদের আসতেই হবে। আর মা বাবা শেষমেশ গাট্টু চিংকির সামনে হেরেই যায় আর সন্ধেবেলায় শপিং এ যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি নিজের এই জিতে খুব খুশি হয়। তো বলো বাবা মা, তোমাদের কি জিনিস দিয়ে শপিং শুরু করার আছে? আগে মায়ের জন্য একটা ভালো ড্রেস নেওয়া হোক, তারপরে আমার জন্য একটা শার্ট নিয়ে নেওয়া হবে। না বাবা, শার্ট নয়, একটা কুল ব্ল্যাক টি শার্ট নিয়ে নিও। হ্যাঁ বাবা, ওটা পরে তোমাকে একদম বলিউড হিরো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, চলো দেখা যাক। আচ্ছা বাবা, যদি তুমি ব্ল্যাক কালারের টি শার্ট পরো তাহলে তো মায়ের ব্ল্যাক কালারের শাড়ি কিনতে হবে না, তাই না? আরে হ্যাঁ, এটা ঠিক বললে চিংকি তুমি। ঠিক আছে, তবে চলো শুরু করা যাক মিশন শপিং। তারপর গাট্টু চিংকি আর মা বাবা এক এক করে সব দোকানে যেতে লাগে। হঠাৎ একটা দোকানে অনেকগুলো টি শার্ট দেখে গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে। বাবা, আমি ভাবছিলাম তুমি টি শার্ট কেন পরছো না? হ্যাঁ বাবা, গাট্টু এটা একদম ঠিক বলছে। তুমি জানো যে টি শার্ট ভীষণ কমফোর্টেবল হয় আর ভীষণ ট্রেন্ডিও। আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করে দেখা যাক। মা, তুমিও শাড়ির জায়গাতে কুর্তা পরে দেখো না, খুব ভালো দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের মেন শপিং এর সাথে কিছু টি শার্ট আর কুর্তাও দেখে নেব আমরা। আমার পছন্দ হলে আমি নিয়ে নেব, ঠিক আছে? মনে হয় গাট্টু চিংকি আমাদের পুরো স্টাইল চেঞ্জ করে দেবে। তারপর গাট্টু চিংকি আর মা বাবা মিলে শপিং শুরু করে। এখানে তো টি শার্টের কালেকশন এত ভালো নেই, চলো অন্য শপে গিয়ে দেখে নেওয়া হোক। হ্যাঁ বাবা, এখানে তো ব্ল্যাক ড্রেসটাও ঠিক পেলাম না, আর না কুর্তা। অনেক খোঁজাখুঁজির পর গাট্টু শেষমেশ বাবার জন্য পছন্দের টি শার্ট পেয়ে যায়, কিন্তু মায়ের জন্য কুর্তি আর ড্রেস এখনো পাওয়া যায়নি। আরে, এটা তো ভীষণ খারাপ। এত মল ঘোরার পরেও মায়ের জন্য একটা পছন্দ করে কুর্তি পেলাম না। কোনো ব্যাপার না চিংকি,
আচ্ছা একটা কাজ করি, আমার যে ব্ল্যাক শাড়িটা আছে ওটাই পরে নেব, বাবার সাথে ম্যাচিং ম্যাচিংও হয়ে যাবে। না মা, একদম না, তোমাকে তো ড্রেসই পরতে হবে। আরে তো এক কাজ করো না, অন্য কালারের একটা ড্রেস নিয়ে নাও। না বাবা, তাহলে তো মজা হবে না, তুমি আর মা ম্যাচিং ম্যাচিং হবে না। তারপর একটা দোকানে বেশ দারুণ দারুণ কুর্তি পাওয়া যায়, আর সেখান থেকে মা নিজের জন্য 3-4টে কুর্তি নিয়ে নেয়। আর মা যখন সেই কুর্তিগুলো ট্রাই করে তো গাট্টু, চিঙ্কি আর বাবা খুব প্রশংসা করে। মা, তোমাকে তো খুব ভালো দেখাচ্ছে, কখনো শাড়ির সঙ্গে সঙ্গে তোমাকে কুর্তাটা পরা উচিত। হ্যাঁ চলো, ফাইনালি মায়ের একটা জিনিস তো পাওয়া গেল। হ্যাঁ, এবার তাড়াতাড়ি যেন ড্রেসটাও পেয়ে যাই, তাহলে তো দারুণ হবে। এভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় আর সবাই ক্লান্ত হয়ে পড়ে। শোনা, এবার আমি হাঁপিয়ে গেছি খুব, পাওয়া যাচ্ছে না যখন ছেড়ে দাও না, ব্ল্যাক ড্রেস বাদ দাও। হ্যাঁ বাচ্চারা, এখন বাড়ি যাওয়া যাক। গাট্টু চিঙ্কি খুব উদাস ছিল, কারণ মায়ের জন্য ড্রেস পাওয়া যায়নি, কিন্তু ওরাও বোঝে যে অনেক লেট হয়ে গিয়েছে, তো ওরা চুপচাপ মেনে নেয়। আরে বাবা, তোরা উদাস হোস না, আমি কালো শাড়িটা পরবো তো। হ্যাঁ বাচ্চারা, তোমরা চাইলে আমি এই শার্টটা পরেই নেব, তোমার মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং। গাট্টু চিঙ্কি এখন উদাস ছিল, আর তবু রাজি হয়ে যায়। মা বাবার এটা ভালো তো লাগছিল না, কিন্তু ওদের কাছে অপশনও ছিল না। তখনই চিঙ্কির নজর একটা স্টোরে যায়, যেখানে দাঁড় করানোর ডামি মডেল একটা দারুণ ব্ল্যাক ড্রেস পরেছিল। ও তো আনন্দে একদম লাফিয়েই ওঠে। মা, বাবা, গাট্টু, ওই দেখ, মায়ের জন্য ড্রেস পেয়ে গেছি। সবাই তখন ড্রেসটা দেখে আর সবার খুব পছন্দ হয়। আর মা যখন স্টোরে গিয়ে ড্রেসটা পরে তো মাকে দারুণ দেখতে লাগে। চলো এইটা নিয়ে নেওয়া হোক, ফাইনালি পুরো শপিংটা শেষ হলো। বাবা, এখন একটা আইসক্রিম পার্টি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব বড় সফলতা, এটাকে তো সেলিব্রেট করাই উচিত। আর সবাই মিলে আইসক্রিম পার্টি করে আর শপিং এর খুশিকে সেলিব্রেট করে। স্কুলের অ্যানুয়াল ডে। গাট্টু চিঙ্কির স্কুলের অ্যানুয়াল ডে কাছে এসে গেছিল, আর তাতে অনেক ধরনের প্রোগ্রাম হওয়ার কথা, তাই সবাই ভীষণ খুশি ছিল। তখনই গাট্টু চিঙ্কি ক্লাস টিচার ক্লাসে আসে। স্টুডেন্টস, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। এইটা শুনতেই সব বাচ্চারা একসাথে বলে, সেইটা কি ম্যাম? যে এই বছরে অ্যানুয়াল ডে ফাংশন কোঅর্ডিনেটরকে হেল্প করার দায়িত্ব আমাদের এই ক্লাসের একটা বাচ্চা পেয়েছে, মানে স্কুল কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্টের পদ। আচ্ছা, তাহলে তোমরাই বলো এই পদ কার পাওয়া উচিত? তখন সবাই ভাবতে লাগে যে কার নাম নেওয়া যায়। গাট্টু ভালো করে সব রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করে নেবে। তা ঠিক যে গাট্টু স্কুল মনিটরের দায়িত্ব বেশ ভালোভাবে করেছিল, তো ঠিক আছে, গাট্টু এবছর স্কুলের কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্টের পদে রইল। আমি তোমার নাম প্রিন্সিপালের কাছে দেব, ঠিক আছে? গাট্টু তখন উঠে দাঁড়ায় আর ম্যামকে থ্যাংক ইউ বলে। আরে গাট্টু, কংগ্রাচুলেশনস! আমার তো খুব গর্ব মনে হচ্ছে যে আমার ভাই স্কুল কোঅর্ডিনেটর নীরজ দাদার অ্যাসিস্ট্যান্ট হবে। নীরজ দাদা স্কুলের সবথেকে সিনিয়র ক্লাসে ছিল আর স্কুল কোঅর্ডিনেটরও ছিল, আর উনি স্কুলে পপুলারও খুব বেশি। হ্যাঁ চিঙ্কি, থ্যাংক ইউ। দেখো, এইবারে আমি এত ভালো করে সব রেসপন্সিবিলিটি নেব যে প্রিন্সিপাল ম্যাম নিজে আমার প্রশংসা করবে। হি হি। সব বন্ধুরা হাসে আর তারপর গাট্টু চিঙ্কি ঘরে ফিরে আসে। পরের দিন থেকে অ্যানুয়াল ফাংশনের তোড়জোড় শুরু হয়ে যায় আর গাট্টু গিয়ে নীরজ দাদার সঙ্গে দেখা করে। হ্যালো নীরজ দাদা, আমাকে ক্লাস টিচার তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। আরে এসো এসো গাট্টু। হ্যাঁ, ম্যাম আমাকে তোমার ব্যাপারে বলেছিল। দেখো, তোমাকে গিয়ে চেক করতে হবে যে ডান্স আর সিঙ্গিং প্রিপারেশন কেমন চলছে। ওকে দাদা। হ্যাঁ, তুমি সব বাচ্চাদের নামের লিস্ট লিখে নাও যারা সিঙ্গিং আর ডান্সে পার্টিসিপেট করেছে। আর হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি কি সেইটা করতে পারবে? কোন কাজ দাদা? তোমাকে অ্যানুয়াল ডেতে প্রিন্সিপাল ম্যামের স্পিচ তৈরি করতে হবে, তুমি কি সেটা করতে পারবে? যদি হ্যাঁ, তাহলেই বলবে। এন্ড মুভমেন্টে কিন্তু আমার কোনো প্রবলেম দরকার নেই। গাট্টু কিছুক্ষণ ভাবতে লাগে, তারপর বলে, ওকে দাদা, আমি সেই স্পিচটা তৈরি করে নেব। গুড গাট্টু, দ্যাটস দ্য স্পিরিট। চলো তাহলে আমরা শুরু করি। ওকে দাদা। প্রিপারেশন শুরু হয়ে যায় আর গাট্টু নিজের রেসপন্সিবিলিটি ভালোভাবে পূরণ করতে লাগে, আর কেউ কোনো অভিযোগের সুযোগই পায় না।
অ্যানুয়াল ডে আসতে এখনো 3 দিন বাকি, কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ লেখা এখনো বাকি। গাট্টু, কেমন চলছে সব প্রিপারেশন? খুব ভালো মা। আর সেই স্পিচের কি হলো? এখনো অবধি তোমার করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ মা, কাল সকালে আমি ওইটা স্কুলে তৈরি করে নেব। এখন শুধু 3 দিন বাকি আছে। আচ্ছা গাট্টু, যা এবার গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু পরের দিন সকালে গাট্টু অসুস্থ হয়ে পড়ে, খুব জ্বর হয় ওর। আচ্ছা চিঙ্কি, দেখ তো গাট্টু ওঠেনি কেন? স্কুলের জন্য তো দেরি হয়ে যাচ্ছে। মা তারপর গাট্টুর রুমে যায় আর গিয়ে দেখে গাট্টু বিছানায় শুয়ে আছে আর খুব জ্বর এসেছে। আরে গাট্টু, তোর তো খুব জ্বর এসেছে। দাঁড়া, আমি এখনই ওষুধ আনছি। মা গাট্টুকে ওষুধ খাইয়ে দেয় আর বাবা ওদিকে ডাক্তার ডাকে। চিঙ্কির তো কোনো ব্যাপার নেই, কিন্তু গাট্টু তোমার ভাইরাল হয়ে গেছে। এই ফিভার কিন্তু 2-3 দিন অবধি থাকবে। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর ভালো করে রেস্ট করো। কিন্তু মা, আমাকে তো স্পিচ রেডি করতে হবে। এত প্রিপারেশনের কি হবে? গাট্টু, তুই চিন্তা করিস না বাবা, কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসবে। আর গাট্টুর সাথে সাথে সবাই দুঃখী হয়ে যায়। দুপুরে চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে আর গাট্টুর রুমে গিয়ে ওকে দেখে। গাট্টু, তোর শরীর কেমন আছে? তেমনই আছে চিঙ্কি। তুমি কি নীরজ দাদার সঙ্গে কথা বললে? কি বললো? হ্যাঁ গাট্টু, যে প্রিপারেশন বাকি আছে সেই সব করতে আমি ওনার হেল্প করব। কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ তোকেই লিখতে হবে রে, আর কোনো অপশন নেই। এইসব কি করে হ্যান্ডেল হবে? আমার তো খুব টেনশন করছে। বল, আমি হেল্প করে দেব তোকে। তখনই মা বাবা গাট্টুর রুমে আসে আর গাট্টুর পাশে বসে বলে, শুধু চিঙ্কি না গাট্টু, মার আমিও তোমাকে স্পিচ রেডি করার জন্য হেল্প করব, চিন্তা করো না। এটা শুনে গাট্টু খুব খুশি হয় আর বাকি 2 দিনে সবাই মিলে প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ তৈরি করে দেয়। অ্যানুয়াল ফাংশনের দিন গাট্টুর শরীর ঠিক হয়ে যায়। আরও তাড়াতাড়ি স্কুল পৌঁছে নীরজ দাদার কাছে আগে পৌঁছায়। হ্যালো নীরজ দাদা। আরে গাট্টু, তোমার শরীর কেমন আছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি আজকেও আসতে পারবে না বোধহয়। আমি ঠিক আছি। আর এই নাও দাদা, প্রিন্সিপাল ম্যামের স্পিচ আমি রেডি করে দিয়েছি। আরে বাহ গাট্টু, রিয়েলি গুড ওয়ার্ক। তুমি যদি এই স্পিচটা না আনতে তাহলে খুব প্রবলেম হতো। থ্যাংক ইউ দাদা। গাট্টুর আসার পর নীরজ দাদা, গাট্টু আর চিঙ্কি মিলে অ্যানুয়াল ফাংশন খুব ভালোভাবে সামলে নেয়। নীরজ দাদা সেই স্পিচ গিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে দেয় আর ওনাকে কিছু বলেও একটা। ওদিকে গাট্টু চিঙ্কি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। আরে গাট্টু, ওদিকে নীরজ দাদা প্রিন্সিপাল ম্যাডামকে কি বলছে? জানা নেই চিঙ্কি, উনি আসলে ওইটা জানা যাবে। আরে দেখো দেখো, ম্যাম স্পিচ দিতে চলেছে। সবাই শান্ত হয়ে যায় আর প্রিন্সিপাল ম্যাডাম নিজের স্পিচ দেন। স্পিচ শেষ হতে সবাই জোরে জোরে তালি বাজায়। ম্যাম আবার কিছু একটা মাইকে বলেন, স্টুডেন্টস, আজকে আমি এখানে সব স্টুডেন্টসদের ধন্যবাদ জানাতে চাই যারা এই ফাংশনে পার্ট নিয়েছে। এরই সাথে আমি স্কুল কোঅর্ডিনেটর নীরজ এবং ওর অ্যাসিস্ট্যান্ট গাট্টুকেও অনেক ধন্যবাদ জানাতে চাই, যারা এত ভালোভাবে এই ফাংশন সম্পন্ন করেছে। আমি তো এটাও শুনেছি যে প্রোগ্রামের প্রিপারেশনের সময় গাট্টুর শরীর খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও ও সব কিছু ঠিকঠাক সামলে নেয়। গ্রেট ওয়ার্ক গাট্টু। গাট্টুর ক্লাসের বাচ্চাদের সাথে সাথে বাকি বাচ্চারাও সবাই মিলে তালি বাজাতে লাগে আর প্রিন্সিপাল ম্যাম স্টেজ থেকে নিচে নেমে যান। ফাংশন শেষ হতেই সবাই গাট্টুকে কংগ্রাচুলেট করতে আসে। গাট্টু আমার বন্ধু, কংগ্রাটস। তুমি তো সেদিনকে ঠাট্টা করে বলেছিলে যে প্রিন্সিপাল ম্যাম তোমার প্রশংসা করবে, কিন্তু দেখলে তোমার সেই ঠাট্টা সত্যি হয়ে গেল। হ্যাঁ, গাট্টু এমনই তো কাজ করেছে। আই এম প্রাউড অফ ইউ গাট্টু। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এইভাবেই স্কুলের অ্যানুয়াল ডে ফাংশন শেষ হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।